নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজকে এই রবিবাসরীয় পর্ব আমাদের 41তম পর্ব। বিষয় ভুরিভোজ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা এবং আজ আমাদের এক নতুন উপস্থাপক শ্রী অভিক গাঙ্গুলি। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। প্রিয় বন্ধুরা, আমাদের পত্রালি অনুষ্ঠানটি আপনারা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে, ফেসবুক অ্যাকাউন্ট থেকে অবশ্যই শেয়ার করবেন। কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন। আমরা চলে যাব আপনাদের চিঠিপত্র নিয়ে। সঙ্গে রয়েছেন মাধবী বিশ্বাস, সৌমেন্দ্রনাথ জানা, বিশ্বনাথ বন্ধু, আলপনা চ্যাটার্জি, তপন কুমার গোস্বামী, অঞ্জলি সেনগুপ্ত। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু গণেশ মাঝি, 10 দ্রোণ মালিরবাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট, গোপালপুর জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। প্রিয় পত্রালি, ছোট থেকেই আমি খুব খাওয়ার পেটুক ছিলাম। যখনই যেখানে খাওয়ানো হতো সেখানেই খেতে ছুটতাম আর পেট ভরে খেয়ে আসতাম। পাড়ায় কোনো অনুষ্ঠান হলে সেরকম খেতে যাওয়ার সুযোগ হতো না। খুব লোভ হতো অনুষ্ঠান বাড়ি থেকে যখন সুস্বাদু খাবারের সুবাস ভেসে আসতো। বাবা মার প্রতি মনে মনে খুব রাগ হতো। ভাবতাম, এমন বাবা মা থেকে কি লাভ যারা পেট ভরে ভালো কিছু খাওয়াতে পারে না। লটারির টিকিটের মতো যখন কোনো বিয়ে বাড়ি খেতে যাওয়ার সুযোগ হতো, সেদিন আনন্দে আত্মহারা হয়ে উঠত মনটা। আজ আমি পেট পুড়ে ভালো ভালো অনেক কিছু খাবো। ধবধবে সাদা ভাত আর মাছের মাথা দিয়ে ঘন ডাল যখন পাতে দিয়ে যেত, সে খাবার কতক্ষণে যে মুখে তুলব, সঙ্গে সঙ্গে মুখ তুলতেই আহ, এ স্বাদ আমি কত যুগ পাইনি। দেরি না করে চটপট ভাত ডাল খাওয়া শুরু করে দিলাম। ব্যাস, তারপর পেট ভরে যেত, আর কিছু খেতে পারতাম না। মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি সব মিস করতাম। তবে এখন বুঝতে পারি, যদি মাতা পিতা গরিব হয়, সন্তানকে ঠিকমতো খেতে দিতে না পারে, তখন তাদের মনেও অনেক দুঃখ লাগে। লিখেছিলেন গণেশ মাঝি, 10 দ্রোণ মালিরবাগান, রাজারহাট রোড, ডাকঘর রাজারহাট, গোপালপুর জেলা, উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। আমাদের নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। চিঠি পাঠিয়েছেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। দিনটি ছিল এই বছরের 14ই মার্চ। কলকাতার অর্ডিন্যান্স ক্লাবে আমাদের ভুরিভোজের আসর। আমার ডাক্তার দাদার আয়োজনে মুম্বাইবাসী এক পেশেন্ট কাম পারিবারিক বন্ধুর পরিবারের সবাই, দাদার পরিবার ও আমারও ভুরিভোজে যাওয়ার কথা। সেই মতো আমরা সন্ধে থেকে প্রস্তুত যাবার জন্য। আমরা আগেই পৌঁছে গেছিলাম। অনেক বড় টেবিলের আয়োজন ছিল, প্রায় 15 জনের। প্রথমে স্যুপ, তারপর নানা রকম স্ন্যাক্স সার্ভ করা হলো।
ফিশ ফিঙ্গার, পনির টিক্কা, চিকেন কাবাব, ফিশ ফ্রাই, বেবিকর্ন, চিজ, আরও কত ভেজ আইটেম। এক একটা করে ওরা সার্ভ করছে, আমরা খেয়ে চলেছি। এগুলো খেয়েই পেট ভরে গেল। এবার মেইন কোর্স খাবার খাওয়ার কথা। কিছুক্ষণ পরে ফ্রাইড রাইস, চাউমিন, চিলি ফিশ, চিলি চিকেন, পনির পাসিন্দা, নান, চিকেন তন্দুরি, চিকেন কারি, কত যে খাবার তার বলে শেষ করতে পারি না। অবশেষে এলো মিষ্টির রাশি, বেকড রসগোল্লা, সন্দেশ, আরও কত মিষ্টি, আইসক্রিম। সবশেষে এলো মুখশুদ্ধি। অনেকক্ষণ বসে খাবারের স্বাদ নিয়ে আমরা সবাই বাড়ি ফিরলাম। সেদিনের সেই খাবারের আয়োজক আমার চিকিৎসক দাদা আজ দেওয়ালে ছবি হয়ে গেছে। ভুরিভোজ খাইয়ে ফেলে চলে গেল চিরজীবনের মতো আমাকে। রেখে গেল ভুরিভোজের স্মৃতি। জীবনে হয়তো অনেক ভুরিভোজ আসবে, কিন্তু এই দিনটির কথা সব সময় মনে পড়বে পত্রালি। চিঠি লিখেছিলেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা ৭,১৯,০০০ থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন করবী হাজরা, স্বস্তিক, ২০, পিসি দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া, সূচক ৭১১১০১ থেকে। ভোজন বিলাসী পত্রালি। ভুরিভোজ কথার মানে পেট পুরে খাওয়া। ভুরিভোজ করে থাকে ভোজন রসিক যারা। আমার এক জামাইবাবু যে কোনো ঘরোয়া অনুষ্ঠান হলেও প্রথম পাতে নুন, লেবু, ঘি, শাক, শুক্তো থেকে আরম্ভ করে মাছ ভাজা, মাছের কালিয়া, মটন কষা, চিংড়ির মালাইকারি ও শেষ পাতে চাটনি, পাঁপড় ভাজা, দই, সন্দেশ, আর তারপর পানটুকুও তার চাই চাই। উনি ছিলেন ভোজন রসিক। বন্ধু, আজ এক ভয়ঙ্কর ভুরিভোজের কথা শোনাবো তোমায়। আমার মামার শ্বশুরবাড়ি গিয়েছিলাম মামার সঙ্গে। প্রথমে বড় একটা কাঁচের গ্লাসে লেবুর শরবত, তারপর বড় রেকাবিতে ১২-১৪টা মিষ্টি। মামা আর আমি দুটো করে মিষ্টি খেয়ে রেকাবি সরিয়ে রাখতেই সকলে রে রে করে উঠল। আরে এ কি হচ্ছে, সব খেতে হবে বলেই আমার মুখে একসঙ্গে ২টো মিষ্টি গুঁজে দিল। মুখ ভর্তি গিলতে পারছি না, কথাও বলতে পারছি না, কোনো রকমে গলদঘরণ করলাম। পর মুহূর্তে একটা বড় মোয়া মুখে ঠেসে দিল মামার শাশুড়ি। একে মিষ্টি, তার উপর মোয়া, বমি এসে গেল। মুখ থেকে ফেলে দিয়ে হাত জোর করে বললাম, দোহাই, আমায় ছেড়ে দিন। কষ্টে তখন আমার চোখে জল। দেখি মামা সরে পড়েছে। তখনকার মতো মুক্তি পেলেও মধ্যাহ্ন বোঝে ততই বচ। বড় কাঁসার থালায় চূড়া করে ভাত, নানা পদের তরকারি, মাছ, মাংস, এলাহি কাণ্ড। ভাত তুলতে বললাম, তুলবে না, পাতে যদি খাবার পড়ে না থাকে তাহলে পেট ভরেনি ওদের ধারণা। তাই এই ভুরিভোজের আয়োজন। সেদিন পাতে প্রচুর খাবার ফেলে রেখে কোনো রকমে মধ্যাহ্নভোজ সেরে বাড়ি এসে বেঁচেছিলাম, আর ও মুখও হইনি কোনো দিন। চিঠিটি পাঠিয়েছেন করবী হাজরা, স্বস্তিক, ২০, পিসি দাস রোড, ইছাপুর, কদমতলা, হাওড়া, সূচক ৭১১১০১ থেকে। এখন বাড়ির সাধারণ পরের চিঠি পাঠিয়েছেন তপন কুমার গোস্বামী,
185/1 গোস্বামীপাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711201 থেকে। প্রিয় ভোজন রসিক পত্রালী বন্ধু, ভুরিভোজ মানে যদি ভালো বা জমিয়ে খাওয়া হয় তবে বলবো একটা সময় আমাদের বাড়িতে ভুরিভোজ প্রায় লেগেই থাকতো। তবে তাতে আমিষের থেকে নিরামিষের পদই বেশি থাকতো। তাতে কি, চব্য, চস্য, লেজ্জ, পেয়েও বেশ জমিয়েই হতো। এ তো গেল বাড়ির কথা। সে সময় যদি আশেপাশে কোথাও ভোজবাড়ি থাকতো তবে তো আর কথাই নেই। বন্ধুবান্ধব মিলে সেখানে রীতিমতো খাওয়ার প্রতিযোগিতা লেগে যেত। বেশ মনে আছে, একবার এক ভদ্রলোককে দেখেছিলাম গোটা 50 রসগোল্লার পর অবলীলায় 1 হাঁড়ি দই খেতে। অবশ্য তারপর তাকে আর ভদ্রলোক না বলে মনে মনে রাক্ষসী বলেছিলাম। তবে বন্ধু, এখন আর ভোজবাড়ি যেতে ইচ্ছা করে না। খাওয়া তো দূরস্থ। এখন বাড়ির সাধারণ খাবারই ভালো। অবশ্য এখন আমার নিজে খাওয়ার থেকে সামনে বসে পছন্দের লোকজনকে খাওয়াতে বেশি ভালো লাগে। এই তো গত 31শে অগস্ট আমার গর্ভধারিণী মায়ের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলুড় স্টেশন সংলগ্ন এক প্রান্তিক জনপদে প্রায় 90 জন বাচ্চার জন্য ভুরি ভোজের আয়োজন করা হয়েছিল। ওই দিন দুপুরে স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সেই প্রান্তিক শিশুদের মুখে তুলে দেওয়া হয়েছিল সামান্য মাছ ভাত, আর সব শেষে ছিল একটু মিষ্টি মুখের ব্যবস্থা। এই সামান্য আয়োজনে বাচ্চাগুলোর মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছিল, আর আমার মনের ভেতরটা ভরে উঠেছিল কানায় কানায়। সার্থক হয়েছিল সেই ভুরি ভোজের অনুষ্ঠান। পাঠিয়েছিলেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামীপাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711201 থেকে। বা তোর মেয়ে পাড়ার বসে আঁকোতে ফার্স্ট হয়েছে, তোকে তো খাওয়াতেই হবে। এই পর্যন্ত ভুরি ভোজন আয়োজনের সীমানা বৃদ্ধি পেয়েছে। লক্ষ্য ভুরি ভোজ, উপলক্ষ একটা বেরোবেই। ভূতের রাজার তাজা তাজা 3 বরের একটার সৌজন্যে গোপী বাঘা মহানন্দে ভুরি ভোজ সেরে নিত। কিন্তু জেলে বন্দি থাকাকালীন তাদের সেই বিশাল খাবারের আয়োজন দেখে শীর্ণকায় প্রহরীদের চোখ যেন ঠিকরে বেরিয়ে এসেছিল। বন্ধু পত্রালী, কষ্টের কথাটা তোমায় এবার বলি। প্রান্তিক মানুষদের গ্রামে আমার কর্মক্ষেত্র বিদ্যালয়। একদিন শিশু উপযোগী সিনেমা হিসেবে হীরক রাজার দেশের সিনেমাটা ছাত্রদের দেখানো হয়েছিল। সেদিন মিড ডে মিল খাওয়া আমার প্রিয় কত ছাত্রের চোখও স্থির হয়েছিল খাবার দেখে। এরপর থেকে মাধবী বিশ্বাস লিখছেন, আমি অপেক্ষায় বসে আছি ভুরি ভোজ করে। সকলকে স্বাগত, শুভেচ্ছা। সঙ্গে আছেন বিশ্বনাথ বন্ধু। সুবীর আলপনা চ্যাটার্জি লিখছেন শুভ সন্ধ্যা। তপন কুমার গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি, সঙ্গে আছি। সঙ্গে আছেন কাশীনাথ মণ্ডল। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন বসে পড়েছি। রীতা চ্যাটার্জি লিখছেন শুভ সন্ধ্যা, আমি এসেছি। দিতিপ্রিয়া রায়চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। সঙ্গে রয়েছেন টুনটুনি পাখি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, মাধবী বিশ্বাস শুধু বসে থাকবেন না, আয়োজন করুন। কাল বলেছি পুজোর পর 2 মাসের ছুটি নিয়ে সবার বাড়ি খেতে যাব। আপনার জন্মদিন, সেরা পত্রকার, সব পাওনা আছে। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, এসে গেছি, ভুরি ভোজের লোভ সামলাতে পারছি না আর। সাগর ঝর্ণা লিখছেন, সুন্দর সন্ধ্যায় শুভ হোক সবার। কাশীনাথ মণ্ডল লিখছেন শুভ সন্ধ্যা।
অনুষ্ঠানে সকলকে স্বাগত। লেখা পাঠাতে না পারলেও শুনতে ভুল করি না, শুভেচ্ছা রইল। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন খুব ভালো লিখেছেন গণেশ মাঝি। সঙ্গে আছেন মীনাক্ষী দাস, লিখেছেন সবাইকে শুভেচ্ছা জানাই, এসে গেছি। সঙ্গে আছেন আশাপূর্ণা চক্রবর্তী। ঝর্ণা দত্ত লিখছেন শুনতেই পাচ্ছি না, বড্ড জ্বালাচ্ছে নেটে। হ্যাঁ, নেটের সমস্যার জন্য সম্ভবত একটা চিঠি পড়তে গিয়েও নেট কানেকশান বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চিঠিটি পুনরায় আবার পড়া হবে। মীনাক্ষী দাস লিখেছেন সবাইকে শুভেচ্ছা জানাই, এসে গেছি। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখেছেন শুধু শুধু বসলেন যে আজ, খাবার দাবার কিছু সঙ্গে নেওয়ার দরকার ছিল কিন্তু। মুকুলরঞ্জন চক্রবর্তীকে দিতিপ্রিয়া রায়চৌধুরী বলেছেন এ কথা। রীতা চ্যাটার্জি লিখছেন এক রাস বেদনা নিয়ে সুপর্ণার চিঠি, মন ছুঁয়ে গেল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় মুকুলরঞ্জন চক্রবর্তীকে লিখছেন ওনার বাড়িও যাব, অপেক্ষা করো, ঠিক খাবার নিয়ে বসবেন। আচ্ছা। করবী হাজরা লিখছেন শুভ সন্ধ্যা, এসেছি ভুড়ি ভোজের অনুষ্ঠানে, দেখি কি কি আইটেম আছে, না হলে উপহার নিয়ে ফিরে যাব। আচ্ছা। আশিস চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখেছেন সুপর্ণা গাঙ্গুলি চোখের জল বের করে দিলেন। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখেছেন সুপর্ণা গাঙ্গুলির চিঠিতে ভুড়ি ভোজের মজা নিতে নিতে হঠাৎ কেমন মন খারাপে মন ও চোখ দুই ভিজিয়ে দিলেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন ভুড়ি ভোজ যে খাওয়ার বিড়ম্বনাকে টেনে আনে তা শ্রদ্ধেয় করবী হাজরা দেখালেন। টুনটুনি পাখি লিখেছেন এসে গেছি ভুড়ি ভোজের আসরে, আজ পুদিনা পাতা তুলে একটু চাটনি করে আনলাম। কাল আমার চিঠি শুনে মুকুলরঞ্জন দাদাভাইয়ের পেট গুড়গুড় করেছিল, তো তাই যদি একটু গুড়গুড়ানি কমে, আমি বাবা বৌদির কাছে গালাগাল শুনতে পারবো না। বাহ। এই ফাঁকে আরেকটা কথা আমি বলে দিই, টুনটুনি পাখি আমাদের প্রিয় আসিয়াদির কিন্তু ফাইন হয়েছে, কালকে উনি লাইভে ছিলেন না বলে, এবং দিদি আমাকে কথা দিয়েছেন সামনের সপ্তাহে উনি ফাইন দেবেন। আচ্ছা, তাহলে টুনটুনি পাখি গান গাইবে আগামী সপ্তাহে আমাদের নতুন বিষয়ে 42তম পর্বে। রীতা চ্যাটার্জি লিখছেন করবীদির চিঠি খুব ভালো লাগলো। টুনটুনি পাখি লিখছেন করবীদির চিঠি খুব ভালো লাগলো। সঙ্গে রয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, লিখেছেন শুনছি সুন্দর পরিবেশন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয় তপন কুমার গোস্বামীর উদ্যোগে দুখানি ভুড়িভোজের আসরে যোগদান করার সুযোগ হয়েছিল আমার, আমি তাই এসবের সাক্ষী। মীনাক্ষী দাস লিখেছেন দিদি মন ভরে গেল, ভালো থেকো করবীদি। রীতা চ্যাটার্জি লিখছেন তপনবাবুর চিঠি খুব ভালো লাগলো। টুনটুনি পাখি লিখছেন তপন দাদাভাইয়ের চিঠি খুব ভালো লাগলো। দিতিপ্রিয়া রায়চৌধুরী টুনটুনি পাখিকে লিখেছেন ওনার দরকার তো ছিল কাল, আর আপনি আজ নিয়ে এসেছেন, যা গালাগালি খাওয়ার তা তো খেয়েই ফেলেছেন এতক্ষণ অবধি, তাহলে বরং আর একদিন ভুড়ি ভোজের ব্যবস্থা করুন, আর তখন যদি দরকার পড়ে তো দেখা যাবে। বাহ, ভরে উঠেছে আজ রবিবাসরীয় ভুড়ি ভোজের সন্ধে। সত্যপ্রিয় দত্ত রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন অনেক ধন্যবাদ আর অভিনন্দন শ্রী তপন কুমার গোস্বামী মহাশয়কে। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন তপন গোস্বামী বেশ খাই খাই চিঠি লিখেছেন, বাচ্চাগুলোর মুখগুলো এখনও দেখতে পাচ্ছি। তপন গোস্বামী লিখেছেন সকল পত্রবন্ধু ও রেডিও জংশনের সকল শ্রোতা ও কলাকুশলীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শিখা দাস রয়েছেন সঙ্গে, লিখেছেন শুভ সন্ধ্যা, এসেছি সবাইকে শুভেচ্ছা জানাই। শিবনাথ মণ্ডল লিখেছেন ভুড়ি ভোজের সবার লেখাই খুব সুন্দর, খুব ভালো লাগছে। গোপাল মজুমদার লিখছেন শুভরাত্রি, না এখন আমাদের শুভরাত্রি হতে অনেক দেরি আছে, সবে তো শুভ সন্ধে। হ্যাঁ, রূপালী কোলে দিদি লিখছেন শুভ সন্ধ্যা, এই বসলাম। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখেছেন খাচ্ছি তো শুকনো মুড়ি, শুকনো মুড়ির সাথে আর কি দেওয়া যায় সেটা না হয় সব্যসাচীদা আছে, ভালো মেনু দাদাই বলতে পারেন, আর ভালো রান্না করতে পারেন কিন্তু টুনটুনি পাখি আসিয়াদি, দিতিপ্রিয়া তো সঙ্গে আছেই। তোমরাই জানাও যে মুকুলরঞ্জন চক্রবর্তী কাকুর শুকনো মুড়ির সাথে আর কি দরকার। শিবনাথ মণ্ডল লিখছেন দুঃখের সাথে জানাচ্ছি ভুড়ি ভোজের স্বাদ পাচ্ছি না, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। বিশ্বনাথ হাজরা লিখছেন অন্য একটা অনুষ্ঠানে থাকার জন্য আসতে দেরি হলো। এই তো তানজিলাল সিদ্দিকী কাকু চলে এসেছেন, এবার তো শুরু হবে আমাদের তাৎক্ষণিক কবিতা। লিখেছেন শুনছি। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে বিদিশার কাছে।
সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, পুজোর পর বললাম আপনার বাড়ি প্রথম যাব, আর ধন্যবাদ দিলেন আপনার বন্ধুকে। দলবল নিয়ে গিয়ে রান্নাঘরে হামলা করব, এ কথা বলেছেন সত্যব্রত দত্তকে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। জমে উঠেছে বন্ধুরা, সঙ্গে থাকুন। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ 41তম পর্ব, বিষয় ভুরিভোজ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর অভিক। পরের চিঠি পাঠিয়েছেন হেমন্ত গড়াই। বাড়ির নাম রোপণ, কোকোনাট নার্সারি লেন, বাগবাজার, সুরপাড়া, ডাক চন্দননগর, জেলা হুগলি, সূচক 712136 থেকে। প্রিয় পত্রালি, ভোজন রসিক বাঙালির রসনা জগৎ বিখ্যাত। নানা স্বাদের, নানা দেশের সুস্বাদু খাবার রসইখানায় অনায়াসে আমদানি করেছে সে। বিচিত্র নামের ও বিচিত্র প্রকারের খাবার রন্ধনে বাঙালি পটুত্ব অর্জন করেছে। একসময় বনেদি বাড়ি ও জমিদার বাড়িতে রান্নার কাজের জন্য অনেক পাচক কর্মরত থাকত। দ্বিপ্রাহরিক ভুরিভোজ সাঙ্গ করে কর্তারা সূক্ষ্ম নিদ্রা দিতেন। বাঙালিরা 12 মাসে 13 পার্বণ পালন করেন, আর পার্বণ মানেই খাবারের আয়োজন। বর্তমানে আমাদের উৎসব অনেক বেড়েছে। বাড়ির সদস্যদের জন্মদিন থেকে শুরু করে জীবনের প্রতি গুরুত্বপূর্ণ দিবস উদযাপনের হুজুগ শুরু হয়েছে। বন্ধু মহলে হঠাৎ হঠাৎ ফিস্ট করার অজুহাতও প্রতি মাসেই ঠিক চলে আসে। বনভোজন করতে আর বন বা শীতকালের প্রয়োজন হয় না, প্রতিটি লক্ষ্য তো ভুরি ভোজন। তোর মাস্তুতো ভাইয়ের বউ চাকরি পেয়েছে, চল আজ তুই খাওয়া। বা তোর মেয়ে পাড়ার বসে আঁকোতে ফার্স্ট হয়েছে, তোকে তো খাওয়াতেই হবে। এই পর্যন্ত ভুরি ভোজন আয়োজনের সীমানা বৃদ্ধি পেয়েছে। লক্ষ্য ভুরিভোজ, উপলক্ষ্য একটা বেরোবেই। ভূতের রাজার তাজা তাজা 3 বরের একটার সৌজন্যে গুপি বাঘা মহানন্দে ভুরিভোজ সেরে নিত। কিন্তু জেলে বন্দি থাকাকালীন তাদের সেই বিশাল খাবারের আয়োজন দেখে শীর্ণকায় প্রহরীদের চোখ যেন ঠিকরে বেরিয়ে এসেছিল। বন্ধু পত্রালি, কষ্টের কথাটা তোমায় এবার বলি। প্রান্তিক মানুষদের গ্রামে আমার কর্মক্ষেত্র বিদ্যালয়। একদিন শিশু উপযোগী সিনেমা হিসেবে হীরক রাজার দেশের সিনেমাটা ছাত্রদের দেখানো হয়েছিল। সেদিন মিড ডে মিল খাওয়া আমার প্রিয় কত ছাত্রের চোখও স্থির হয়েছিল খাবার দেখে। এরপর থেকে আমরা শিক্ষকরা কখনো বিদ্যালয়ের চালু দিনে শিক্ষকদের কোনো খাবারের আয়োজন করিনি। চিঠি পাঠিয়েছিলেন হেমন্ত গড়াই। বাড়ির নাম রোপণ, কোকোনাট নার্সারি লেন, বাগবাজার, সুরপাড়া, ডাক চন্দননগর, জেলা হুগলি, সূচক 712136 থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুপ্রিয় পত্রালি, কতদিন আগে সুকুমার রায় লিখেছিলেন, অবাক কাণ্ড বললে পিসি, এক চ্যাঙারি মিঠাই এলো। এই ছিল সব খাটের তলায়, এক নিমেষে কোথায় গেল? বিগত দিনে লুকিয়ে বা চুরি করে খেয়ে আমরা ভুরি ভোজের আনন্দ পেতাম। বয়োজ্যেষ্ঠগণ গোয়েন্দা সদৃশ তদন্তও করতেন। হয়তো কোনো কোনো সময়ে তদন্তে ধরা পড়ে মারও খেতাম, তবু সেই চুরি করে খাওয়ার যে মজা, সেটা ভুরি ভোজের থেকেও কম নয়। একবার পাড়ার হরিময়রা জেঠু দোকানে দানাদার সাজিয়ে এক ফেরিওয়ালার সাথে গল্পে মশগুল। আমাদের মধ্যে দামু দানাদারের থালাটি সরিয়ে নিয়ে চলে যায়। আমরা 4-5 জন মিলে সমস্ত দানাদার সাবার করে থালাটি গোপনে জানালার ভেতরে ফেলে দিই। সেই দিন হরি জেঠু বুঝতে না পারলেও পরের দিন বুঝতে পেরে জিজ্ঞেস করাতে বলেছিলাম 2টি বেড়াল ঝগড়া করছিল, মনে হয় তাদেরই কাণ্ড।
হরি জেঠু রাধে রাধে বলে আজকাল বিড়াল তাহলে আসছে। আর একবার অপরিচিত এক ভদ্রলোক পাড়ায় বিপুলবাবুর বাড়ি কোথায় জানতে চেয়েছিলেন। দামু বলেছিল সে বিপুলবাবুর ভাগ্নে। দেন, ব্যাগ আর মিষ্টির ভাঁড় নিয়ে যাচ্ছি। কিছুটা সাথে এসে গলির মোড়ে ব্যাগ ফেলে মিষ্টির ভাঁড় নিয়ে ভোগ কাট্টা। ভদ্রলোক বিপুলবাবুর বাড়ির সন্ধান পেয়েছিলেন, তবে তার ভাগনা এখনো নিপাত্তা। আমরা সেই মিষ্টি সকলে খেয়ে ভুঁড়িকে টইটম্বুর করেছিলাম। সেই ভুঁড়ি ভোজের ঢেকুর এখনো উঠছে। এই মনোগ্রাহী ভুঁড়ি ভোজ সত্যিই স্মরণীয়। তুমি এই ভুঁড়ি ভোজের কথা গোপন রাখবে পত্রালি? চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু শর্মিষ্ঠা আচার্য, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় পত্রালি, খাদ্য প্রিয় বাঙালি, কোনো অনুষ্ঠান মানেই খাবারের আয়োজন। চর্যাপদের হরিণা মাংস, দ্বাদশ শতকের কবি হর্ষর নৌষধি চরিতের ধোঁয়া ওঠা সরু সুগন্ধি ভাত আর প্রাকৃত পৈঙ্গলের শাক ভাত সবখানেই বাঙালির ভুঁড়ি ভোজের দলিল। ভুঁড়ি ভোজে বাঙালির অতীত মহিমার কথা কে না জানে। তেতো, ভাজা, ছেঁচকি, ঘন্ট, ঝাল, ঝোল, পাতুরি, কালিয়া, মুইঠা, রসা, পোস্ত, ধোঁকা, ক্রমেই ছোট পরিবারে গৃহিণীরা ভুলতে বসেছেন। ধনী ব্যক্তিদের বাড়ির অনুষ্ঠানে বুফে সিস্টেম, ঘুরে ঘুরে খেয়ে ভুঁড়ি ভরে ওঠে। ভুঁড়ি ভোজের ফাঁকে ফাঁকে গপ্পসপ্প চলে কে কত খেতে পারে তারই। ভুঁড়ি ভোজের ফলেই বাঙালির ভুঁড়ি জ্বালার আকার ধারণ করে, নাকি ভুঁড়ির স্বার্থেই ভুঁড়ি ভোজ করেন সেই বিতর্ক থাক। আপাতত খুব সামান্য তেলে অল্প কোলেস্টেরল সমন্বিত কিছু আয়োজন এখনকার নতুন প্রজন্মের খাদ্যরসিক বাঙালির জন্য। কাবাব, কোরমা, ফ্রাই, দই বড়া, নান, ভর্তা, মাখানি আমরা হাল ছাড়িনি। দেশি বিদেশি বিরিয়ানি, তন্দুরি, পাস্তা, ধোকলা, ধোসা, ফেসবুক বাঙালির আহারে বাহারে, নালে ঝোলে পোস্টে লাইক দিলেও ভুঁড়ি ভোজের স্বাদ মেটে বই কি। জন্মদিনে 20 পদ সাজানো থালার সামনে ছোট অসহায় খোকার সারা জীবন ভুঁড়ি ভোজের শপথ নেওয়ার ছবি আমাদের পারিবারিক বাঙালিয়ানা। হার্ট, কিডনি, মেদ আমাদের দাবিয়ে রাখতে পারবে না। বেশি না খেলেই হলো, মানস ভোজন সেও কি কম। সভা সমিতিতে ভুঁড়ি ভোজের আয়োজন লেগেই থাকে। সবশেষে বাড়ি এসে ইট্টুস ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ খাই না। মানে যতই ভুঁড়ি ভোজ হোক, এটা সেটা মনে হয় ভাত না খেলে কি যেন খাই নাই ভাই। ভুঁড়ি ভোজের দলিলে বাঙালি সেরার সেরা। লিখেছিলেন শর্মিষ্ঠা আচার্য, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। আমাদের নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরের চিঠি পাঠিয়েছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। ভোজন পটু পত্রালি, এখনকার দিনে ভুঁড়িভোজ কথাটি বলতে আর শুনতেই ভালো লাগে। ভুঁড়িভোজ করার ক্ষমতা কতজনের আছে বলুন তো? বাজারে গ্যাস অম্বল হজমি এনজাইমের চাহিদা যেরকম বেড়েছে, তারপরেও কি বলা যাবে আমরা ভুঁড়িভোজের জন্য প্রস্তুত? বাড়িতে ছোটোখাটো ভুঁড়িভোজ হলেই দেখি খাবার পরে এনজাইম নিয়ে টানাটানি।
তখনকার দিনে বিয়ে বাড়ি বা প্রীতিভোজ অনুষ্ঠানে যোগ দিতে ভুরিভোজে পটু মানুষদের সঙ্গে করে নিয়ে যাওয়া হতো, ওই খেলোয়াড় ভাড়া করার মতো। তারা সেখানে গিয়ে দেখিয়ে দিত খাওয়া কারে কয়। আমার কাকার বিয়ের প্রীতিভোজে কাকিমার বাপের বাড়ি থেকে একজন ভদ্রলোক এসেছিলেন। উনি সব পদই অল্প অল্প খেয়ে মাটন আসাতে জেনে নিলেন, কি দাদা যাচ্ছিয়ে নাকি? হ্যাঁ বলতেই বললেন, তবে দাঁড়িয়ে যান। একজন মাংস নিয়ে ওর কাছে দাঁড়িয়ে রইলেন। উনি পুরো বালতি উজাড় করে দিয়েছিলেন। তাছাড়া ভোজবাড়িতে শেষ পাতে 2 ভাঁড় দই, 1-150 পিস রসগোল্লা খাওয়ার লোক তখনকার দিনে আকছাড় পাওয়া যেত। আসলে তখনকার দিনে মানুষ ছিল পরিশ্রমী, এত সুগার প্রেশারের ভয় ছিল না। আর এরকম ভুরিভোজ আমি দেখেছিলাম যখন মানুষের মধ্যে এখনকার মতো এত আর্থিক স্বাচ্ছল্য আসেনি। যে কোনো কাজের বাড়িতে প্রচুর অনিমন্ত্রিত মানুষ, যাদের আমরা কাঙালি বলি, তারা গুটি গুটি পায়ে হাজির হয়ে যেত একটু ভালো খাবারের আশায়। নিজেদের সবার খাবার পর যেটুকু খাবার বাঁচত সেটুকু ওদের ভাগ করে বিলিয়ে দেওয়া হতো। হয়তো ওদের ওই সামান্য খাবারে পেট ভরত না, বা তাদের পছন্দের পত্রী আরেকটু চাইতে পারত না, তবু ওরা সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করত ওইটুকু খাবারের আশায়। চোখ মুখ দেখে মনে হতো বাহারি আলোর নিচে ওই আধপেটা খাবারেই ওরা ওদের ভুরি ভোজ সারছে। ওই সামান্যতেই ওরা যেন খুশি, ওরা সন্তুষ্ট। চিঠি পাঠিয়েছিলেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন নমিতা সাহা, 49-9 বি গার্ডেন রোড, পোস্ট অফিস বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। বাঙালি যে কোনো অন্য জাতির চেয়ে ভোজন বিলাসী। যে কোনো সামান্য অনুষ্ঠান হলেই চাই মহাভোজ। জামাই ষষ্ঠীতে জামাইকে এবং ভাইফোঁটায় ভাইকে বিভিন্ন ব্যঞ্জন রান্না করে ভুরিভোজ করানো হয়। এছাড়াও বিয়েবাড়ি, বার্থডে পার্টি, অন্নপ্রাশন, এমনকি শ্রাদ্ধ বাড়িতেও রীতিমতো কবজি ডুবিয়ে ভুরিভোজের আয়োজন করা হয়। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা খুবই স্বাস্থ্য সচেতন। রসনায় তৃপ্তি মিটিয়ে খাওয়া সবসময় সম্ভব হয় না। পরিশেষে বলতে চাই ভুরিভোজের কথা। বিভিন্ন অনুষ্ঠানে কত লোকে কত খাবার নষ্ট করে তার ইয়ত্তা নেই, অথচ কত নিরন্ন। মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খায়। একদিকে খাবারের প্রাচুর্য, অন্যদিকে অন্যের হাহাকার। আমার মতে খাবারের প্রাচুর্যে খরচ না করে যদি কিছু নিরন্ন মানুষকে পরিতৃপ্তি করে খাওয়ানো যায়, তাহলে নিজের মনেও পরম তৃপ্তি আসে। চিঠিটি পাঠিয়েছেন নমিতা সাহা, 49-9 বি গার্ডেন রোড, পোস্ট অফিস বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের আরেক নতুন বন্ধু জয়ন্ত কুমার সরকার, মায়ের আঁচল, বিডিও অফিস সন্নিকট, বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া থেকে। প্রিয় বন্ধু পত্রালী, ভোজন রসিক বাঙালির কবজি ডুবিয়ে ভুরি ভোজে বিশেষ নৈপুণ্য আছে। পোলাও থেকে শুরু করে ভাত, মাছ, খাসির মাংস, চিকেন ভর্তা, আর শেষ পাতে একটু সন্দেশ পাওয়া গেলে বাঙালির রসনার তৃপ্তি হয়। ভুরিভোজ কথাটা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বাঙালির জীবনে। খাদ্যরসিক পেটুক বাঙালির ভুরিভোজের জন্য কোনো পার্বণের প্রয়োজন হয় না।
বাঙালি মাত্রেই খাদ্যপ্রেমিক, আর সেই জন্যেই কোথায় কোন সেরা খাবার পাওয়া যায় তার হাল হকিকত তাদের নখদর্পণে। আর যদি কোনো উৎসব থাকে তবে আর দেখে কে? নববর্ষ বা দুর্গাপূজা, জামাই ষষ্ঠী বা বিশ্বকর্মা পূজা, পাড়ার কমন কিচেন, 16 আনার নরনারায়ণ সেবা, মনের সুখে রসে বসে চলে বাঙালির ভুরিভোজ। রকমারি মশলাদার খাবার বাঙালির খুব প্রিয়। বৃষ্টির দিনে খিচুড়ি বেগুন ভাজা, শীতে ইলিশের পাতুরি, পিঠে পায়েস বাঙালির ভুরিভোজের সঙ্গী। আড্ডাবাজ খাদ্যরসিক বাঙালির আড্ডার মধ্যেও রসনা তৃপ্তির আয়োজন। চা, তেলে ভাজা, ডালমুট, গরম সিঙাড়া অথবা মুড়ি বাদাম ভাজা সঙ্গী থাকে বাঙালির আড্ডার মজলিসে। সামাজিক আচার অনুষ্ঠান মানেই বাঙালির হেসেলে চলে নিত্য নতুন পদের আনাগোনা। ভুরি ভোজে পটু বাঙালির পুজোর দিনগুলোতে চলে খিচুড়ি, পায়েস, চাটনি, পাঁপড়, নবমীতে মাছের নানান পদ, বিজয়ার দিন খাসির মাংস, চিলি চিকেন, বিরিয়ানি, দই, মিষ্টি, আর বিকেলে শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে চলে হরেক মিষ্টির আয়োজন। বাঙালি খাবার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করতে পারে না। সুস্থ জীবন ধারণের জন্য পরিমিত আহারের কথা বলা হলেও ভুরিভোজের ব্যাপারে পেটুক বাঙালি কোনো নিয়মেই মানে না। পাঠিয়েছিলেন জয়ন্ত কুমার সরকার, মায়ের আঁচল, বিডিও অফিস সন্নিকট, বিষ্ণুপুর জেলা, বাঁকুড়া থেকে। আমাদের নতুন বন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। এরপরের চিঠিটি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। ভোজন রসিক পত্রালী, সালটা সম্ভবত 1982। চাকুরিতে মার্চ মাসে যোগদান করে এপ্রিলের প্রথমে মাসিক বেতন 320 টাকা পেলাম। তখনই কয়েকজন সহকর্মী বললেন, তাহলে সকলকে খাইয়ে দাও। প্রায় 12-13 জন হবে। আমি বললাম, এই টাকাতে কি হবে? তখনকার দিনে মুরগির মাংসের প্রচলন ছিল না। এক সিনিয়র স্টাফ সমরদা বললেন, উনি মাংস দেবেন, বাকি খরচা আমাকে করতে হবে। আমি রাজি হওয়াতে সমরদা গেটের বাইরে তখন প্রচুর ছাগল চড়ত। সমরদা একটা সাদা রঙের ছাগল ধরে নিয়ে এসে আমাকে বললেন, এক্ষুনি একটা হেয়ার ডাই বা কলপ নিয়ে আসতে। কলপ কিনে আনার সাথে সাথে সাদা রঙের ছাগলটি কুচকুচে কালো হয়ে গেল। তারপর সেটিকে বেঁধে কাঁঠাল পাতা খেতে দিলেন। বিকেলবেলা যার ছাগল হারিয়েছে সে খুঁজতে এসে দেখে কালো ছাগল বাঁধা আছে, অতএব তার ছাগল নয়। আমরা তাকে বললাম, এখানে ঝোপে ঝাড়ে ভোঁদরের যে উৎপাত, সুতরাং। পরের দিন আমি চাল মশলাপাতি আনাতে সমরদা ছাগল কেটে মাংস তৈরি করলেন। তারপর সন্ধেবেলা সকলে মিলে ভুরি ভোজে লিপ্ত হলাম। মাংসের পরিমাণ বেশিই ছিল। যাই হোক, ভুরি ভোজ হলো, ধরা পড়ি নাই। তবে এই খাওয়ার মজা হলেও বেশ দুঃসাহসিক ছিল। খাওয়া ভালোই হয়েছিল। বেঁচে থাকুক হেয়ার ডাই বা কলপ। এই ঘটনা ভুলবার নয়। তবে তখন ওই এলাকায় সত্যিই ভোঁদরের উৎপাত ছিল। আমরাও এক প্রকার ভোঁদরের পর্যায়ে চলে গিয়েছিলাম। গোপন কথাটা তুমি 5 কান করো না পত্রালী। চিঠিটি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী, কাঞ্চনতলা, বাদু, কলকাতা 128 থেকে। প্রিয় পত্রালী, শুনলাম জ্যাঠতুতো প্রফুল্ল দাদা বাঙাল মেয়ে বিয়ে করে এনেছে।
জ্যাঠামশাই কুকুর খেদানোর মতন তাড়িয়ে দিলেন ওদের। বললেন, কাক পক্ষী জানলো না বিয়ে করে ফেললি, তাও আবার বাঙাল মেয়ে, বেজাত। ছোট ঠাকুরমা বর বউকে বরণ করে তার ভিটেতে তুললেন। জ্যাঠামশাই দৌর্দণ্ড প্রতাপ হলেও ইলিশ মাছ রান্না হলেই ব্যক্তিত্ব হারিয়ে বিড়ালের মতন ছুক ছুক করতেন। রান্না করা ইলিশ মাছ চুরি করেও খেতেন। জ্যাঠাইমা খুন্তি হাতে তাড়া করতেন মাঝে মাঝে। সেদিনটা ছিল রবিবার। সকালে দেখি বৌদি শাড়িটাকে গাছ কোমর করে বেঁধে পুকুরের আড়ায় কচুর ডাঁটা কাটছে। দাদা বাক্সির হাট থেকে দুটো জাম্বো সাইজের ইলিশ মাছ দুলিয়ে ঘরে ঢুকলো। দুপুরে জ্যাঠামশাই খেতে বসেছেন, এমন সময় দাদা বৌদি আর কাজের মেয়েটি ইলিশ মাছের উপাচার নিয়ে হাজির। দাদা বলল, বাবা, আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী। তোমার বৌমা ইলিশ মাছের বিভিন্ন পদ রেঁধে তোমার জন্য এনেছে। জ্যাঠামশাই প্রায় লাফিয়ে উঠে বললেন, ইলিশ? এসো 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 বৌমা, এসো। হাঁক পারলেন, কোথায় গেলে গো খোকার মা? খোকা আর আমাদের বৌমা এসেছে ইলিশ মাছ নিয়ে। জোরে জোরে একবার শাকটা বাজিয়ে দাও তো। আর তোমার এই ডাল, শাক ভাজা আর পুঁটি মাছের বাটি চচ্চড়ি তুলে নিয়ে চলে যাও। জ্যাঠাইমা মুখ ঝামটা দিয়ে বললেন, এমনভাবে গাজন গাইছো যেন তুমি নিজেই ছেলে বউকে ঘরে তুলেছ। বলি, ওদের তো ঘরে তুলেছে ইলিশ। বৌদি জ্যাঠামশাইয়ের থালার চারিদিকে সাজিয়ে দিল ভাপা ইলিশ, ইলিশ মাছের কোরমা, সর্ষে ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ ভাজা, ইলিশ তেল, কচু শাক দিয়ে ইলিশ, ইলিশ মাছের ঝাল। জ্যাঠামশাই তৃপ্তি ভরে খেয়ে ঢেকুর তুলে বললেন, ওহ বৌমা, গামলার ঝোল অর্ধেকটা রাখলে কেন? পাতে ঢেলে দাও। পাতে ঢেলে দিতেই জ্যাঠামশাই প্রায় হামলে পড়ে বলতে লাগলেন, কিসের বাঙাল ঘটি? কিসের বাঙাল ঘটি? ওসব জাত পাতের মানে নেই, ও সব ভুল। আমাদের যত সব আজে বাজে কুসংস্কার। চারদিকে তখন হাপুস হুপুস হাপুস হুপুস শব্দ। চিঠি লিখেছিলেন মুকুল রঞ্জন চক্রবর্তী। কাহিনী কাঞ্চনতলা বাদু, কলকাতা 128 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মৌবনী সেনগুপ্ত, 41-1, পুরাতন কলিকাতা রোড, ব্যারাকপুর, সূচক 700123 থেকে। প্রিয় পত্রালী, ওগো সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, সেই বাঁশরির সুমধুর ধ্বনি আমার ধমনীতে সুর তোলে ও দরিদ্রের সেবায় আমার চিত্তকে সব সময় নিয়োজিত করে চলে। আমার মায়ের বাড়ির কর্মকাণ্ড আমার মধ্যে জন্মসূত্রেই ব্যক্তি লাভ করেছে, তাই দান ধ্যানে আমার আত্মতৃপ্তি ঘটে। বছরে 2 বার দরিদ্র নারায়ণের ভুরি ভোজের আয়োজন করি। এই করোনার মধ্যেও তা বজায় রেখেছি। প্রায় মাস 3 আগে সালার পেরিয়ে সোনারুন্দি রাজবাড়িতে সরকার অনুমোদিত অনাথ আশ্রমের সুন্দর ব্যবস্থাপনায় 66 জন বালক বালিকার সারা দিনের ভুরি ভোজের আয়োজন করি নিজে। সকালে লুচি, আলুর দম, বোঁদে। দুপুরে ফ্রাইড রাইস, লেবু, স্যালাড, বেগুনি, পনির মশলা, চিকেন কারি, পাঁপড়, চাটনি, রসগোল্লা, সন্দেশ ও আইসক্রিম। বিকেলের জন্য চিপস, কেক, বিস্কুট, চকলেট, কলা, আপেল ইত্যাদি তৃপ্তির সঙ্গে ওদেরকে ভুরি ভোজ করানো হলো। সে কি আনন্দ! যেখানে রোজ সকালে ঝালমুড়ি, দুপুরে পাতলা ডাল ভাত, আলু ভাতে অথবা শাক, কিংবা বিকেলে 2টো বিস্কুট জোটে, সেদিন তাদের কাছে রসনা তৃপ্তির স্বাদ চোখে মুখে প্রতিভাত হয়ে উঠেছিল। আমরাও সেদিন ওদের সঙ্গে ভুরি ভোজ করে আনন্দ পেলাম। বিনিময়ে ওরা ওদের পড়াশোনার ব্যবস্থা, ব্রতচারী, নৃত্য, গীতি, প্রার্থনা শুনিয়ে আমাদের মন ভরিয়ে দিল।
সংস্থায় কিছু ডোনেশনের ব্যবস্থাও করলাম। এই যে ভুরিভোজের মধ্যে মানুষে মানুষে মনের মিলন আমাকে এক অনাবিল আনন্দ ঘন জগতের সন্ধান দেয় এবং মানব প্রেমে উদ্বুদ্ধ করে। ভুরিভোজ তো আসল কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের নৌকোয় বেয়ে গেয়ে উঠি, আনন্দধারা বহিছে ভুবনে। চিঠি পাঠিয়েছিলেন মৌবনী সেনগুপ্ত, 41-1, পুরাতন কলিকাতা রোড, ব্যারাকপুর, সূচক 700123 থেকে। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, চারদিকে এত জল, এত বৃষ্টি, তবুও শুকনো মুড়ি কেন মুকুলদা? দিতিপ্রিয়া রায়চৌধুরী সত্যব্রত দত্তকে লিখছেন, এমন হামলার দৃশ্য কিন্তু খুব সুন্দর হবে। সত্যব্রত দত্ত লিখছেন, অবশ্যই সুস্বাগতম। তিনি তার বাড়িতে আমাদেরকে, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগতম জানাচ্ছেন। আশিস চক্রবর্তী লিখছেন, শ্রদ্ধেয়া করবী হাজরার চিঠি মজার। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, এত কষ্ট করে বাদু যাব শুধু মুড়ি খেতে? আমি নতুন খাতা নতুন কলম নিয়ে বসছি। বাদুতে কি খাবো, আসিয়াদির বাড়ি কি খাবো, দিতিপ্রিয়ার বাড়ি, সব লিখছি, যথা সময়ে জানাবো। দিতিপ্রিয়া রায়চৌধুরী মুকুল কাকুকে বলেছেন, শেষে শুকনো মুড়ি, ইস, এ দুর্দশা কি আর পেটে সয় না, মনে সয়। দেবজিৎ ঘোষ লিখছেন, এলাম, আজ একটু দেরি হয়ে গেল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, হেমন্তদা আশ্বিনের শুরুতেই এলো, হেমন্তের আঘ্রাণ আপনার লেখায়। মুকুলরঞ্জন চক্রবর্তী লিখছেন, না না, এখন মুড়ি খাচ্ছি, রাতে মুরগি। এই তো হ্যাঁ, রাতে মুরগি। আচ্ছা, মুরগিটা কি, মানে কষা মুরগি না রোস্ট, সেটাও জানিয়ে দেবেন মুকুল কাকু। কেয়া বর্মনও রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন, বাহ, নতুন উপস্থাপকের উপস্থাপনা বেশ। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, হ্যাঁ হ্যাঁ দাদা, লিখে ফেলুন। আমার কিন্তু খাওয়াতে খুব ভালোই লাগে, আর রান্নাও খুব একটা খারাপ করি না, মানে লোকে তো তাই বলে। সব্যসাচী তাকে দিতিপ্রিয়া লিখেছেন। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, দরজা খোলো, অনুষ্ঠানের পরেই যাচ্ছি রে। টুনটুনি পাখি লিখছেন, কৃষ্ণাদের চিঠি খুব ভালো লাগলো। দেবজিৎ ঘোষ লিখছেন, শ্রদ্ধেয়া কৃষ্ণা কর্মকারের চিঠি ভালো লাগলো। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, ভাই, দেবজিৎ ঘোষকে লিখেছেন, ভাই তাহলে তুমিও ফাইনের জন্য প্রস্তুত হও। বাহ। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, বিদিশামা পড়ল চিঠি, হেমন্ত গড়াইয়ের লেখা, ভুরি ভোজের 13 পার্বণ, পেলাম হেথা দেখা পেলাম জ্যোৎস্না রাতে, দামু গোয়েন্দা গুরু, কৃষ্ণাচন্দ্রের ভুরি ভোজে পথ চলা হলো শুরু। বাহ। দিতিপ্রিয়া রায়চৌধুরী কেয়া বর্মনকে লিখছেন, কাল আপনার উপস্থাপনাও কিন্তু ভুরি ভোজের আসর জমিয়ে তুলেছিল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শর্মিষ্ঠা আচার্য আবির্ভাবেই বাজিমাত, সাহিত্য থেকে বাস্তব, ছুঁয়ে গেলেন অনেকটাই। হ্যাঁ, দিতিপ্রিয়া রায়চৌধুরী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন, আমার দরজা হাট করে খোলা রইল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দেবজিৎকে লিখেছেন, তোমাকে নিয়ে ওর বাড়ি গিয়ে ফাইন আদায় করব, অপেক্ষা করো। বাহ। দেবজিৎ ঘোষ লিখছেন, আমি তো সব সময়ই প্রস্তুত দিদি। টুনটুনি পাখি দেবজিৎ ঘোষকে লিখছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক, দেবজিৎ ভাইকে কিন্তু ফাইন দিতে হবে, তোমার ফাইনটাও কিন্তু বাকি আছে বুনু। আচ্ছা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দেবজিৎ ঘোষকে বলছেন, দেবজিৎ ঘোষ, এই আমাকে ফাঁকি দিবি? দেবজিৎ ঘোষ বলছেন, না না দাদা, একদমই না, চলে এসো আমার বাড়ি, শুধু দাদাই নয়, সবারই আমাদের বাড়ি আসার আমন্ত্রণ রইল। তাহলে সবাই মিলে পাটুলি, নারায়ণপুর জেলা, পূর্ব বর্ধমান, গন্তব্য তাই হোক, তাই তো দেবজিৎ? দেবজিৎ ঘোষ লিখছেন, নতুন পত্রবন্ধু জয়ন্ত কুমার সরকারের চিঠি ভালো লাগলো। দিতিপ্রিয়া লিখছেন, জয়ন্তবাবুর চিঠি সুন্দর। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, সব চিঠি খুব সুন্দর। টুনটুনি পাখি লিখছেন, আজ কি ভালো যে লাগছে সব চিঠি শুনতে, উপস্থাপনার গুণে জিভে জল আসছে।
কালকে শুনেছিলাম 12টা ডিম সেদ্ধ খাওয়ার কথা। আমার কিন্তু হাঁসের ডিম সেদ্ধর কথা শুনে দিদি আমারও খুব জিভে জল এসেছিল। দুর্ভাগ্যবশত, হ্যাঁ আমি দুর্ভাগ্যবশতই বলবো, চিঠিটা পড়েও ছিলাম আমি। দেবজিৎ ঘোষ লিখছেন, দিলীপবাবু দারুণ লাগলো আপনার লেখা চিঠিখানি। ঋতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, দিলীপ কুমার চন্দ্রের মজাদার ভুরিভোজের কাহিনী কিন্তু বেশ রসালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, জয়ন্ত কুমার সরকার আকাশবাণীর খুব শ্রদ্ধেয় পত্রকার, পত্রালি সমৃদ্ধ হলো এই চিঠিতে। হ্যাঁ, আমরা স্বাগত জানাই আমাদের নতুন পত্রবন্ধু শ্রী জয়ন্ত কুমার সরকারকে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, সব চিঠি খুব ভালো লাগছে, কাকু থাকবেন শেষ পর্যন্ত। গীতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন তানজিলাল সিদ্দিকীকে, কিন্তু আপনার ছড়া কই? আপনার ছড়া চাই তানজিলাল কাকু। দেবজিৎ ঘোষ লিখছেন, মুকুলবাবুর চিঠি বেশ ভালো লাগলো। টুনটুনি পাখি লিখছেন, বাহ খুব সুন্দর মুকুল রঞ্জন দাদাভাইয়ের চিঠি। মাধবী বিশ্বাস আমাদের পতাকাদি লিখছেন, শর্মিষ্ঠা তোর চিঠির জন্য আমি খুব খুশি, কম কাঠখড় পুড়িয়েছি, লেখ বলে দারুণ লেখা। মাধবীদির হাতে তৈরি সাহিত্য যেটা রচনা করেছেন শর্মিষ্ঠা দেবী, সেটা তো খারাপ হতে পারে না। আমাদের পত্রালির আসরের সেরা পত্রকার মাধবী বিশ্বাস আমাদের পতাকাদি। শিখা দাস লিখছেন, সবার চিঠি খুব সুন্দর, পাঠও ততোধিক মধুর, শুনে শুনে ঢেকুর তুলছি। সঙ্গে রয়েছেন অভিনন্দন গোস্বামী, সঙ্গে রয়েছেন রূপালী কোলে লিখছেন, মুকুলদার চিঠি শুনতে শুনতে রসনা তৃপ্ত হয়ে মন ভরে গেল। ঋতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, ভোজন রসিকের মন গলানো যে সহজ সে কথাই লিখলেন মুকুল রঞ্জন চক্রবর্তী। বিশ্বনাথ বন্ধু লিখছেন, সকলের চিঠি সুন্দর। দেবজিৎ ঘোষ লিখছেন, শ্রদ্ধেয়া মৌবনী সেনগুপ্ত ভালো লিখেছেন। সঙ্গে আছেন অঞ্জলি সেনগুপ্ত। করবী হাজরা লিখছেন, দারুণ দারুণ সব চিঠি, আহা এত ভালো ভালো খাবার ছেড়ে যেতেও পারছি না, ডিনারের সময় হলো কিন্তু সেই তো শুকনো রুটি। করবিদি, তুমি যে শুকনো রুটি খাও না সেটা কিন্তু আমি জানি। করবিদির ডিনারটা বেশ জমিয়েই হয়, সেটা কিন্তু আমি একদিন ফোনে কথোপকথনে টের পেয়েছি। দিদি খুব তুমি জমিয়ে ডিনার করো। দিদিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, মৌবনী সেনগুপ্তের চিঠি ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাহ মৌবনী সেনগুপ্তর চিঠি শেষ অংশটা মন টানল। দেবজিৎ ঘোষ লিখছেন, একদম চঞ্চলদা, সবার আগে তোমাকে আসতে হবে আমাদের বাড়ি, কত বছর আসনি খেয়াল আছে? সম্ভবত তোর জন্মদিনের দিন, তোর অন্নপ্রাশন না জন্মদিনের দিন একটা গিয়েছিলাম, সম্ভবত 15 কি 17 বছর আগে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মৌবনী সেনগুপ্ত সুবাস দিল মনোলোভা ভোজে, দিতিপ্রিয়া দিদি ইন্ধন দিল আমার লেখনী কাজে, এই ইন্ধনে ছড়া এলেও ছড়িয়ে দিলাম মনে, সব শ্রোতারাই আছে এখন দেখো আমার সনে। আহা। অভিনন্দন গোস্বামী লিখছেন, দারুণ। পূর্ণিমা সিংহ দিদি খুব ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শুনছেন, লিখেছেন দারুণ। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, ভালো ভালো খাবার ভুরিভোজের লোভ সামলানো দায়। হ্যাঁ, এত সুন্দর কমেন্টস, আজকের সন্ধে ভুরিভোজের সন্ধে ভরেই উঠেছে। তানজিলাল কাকুর তাৎক্ষণিক কবিতায় আরও মনোরঞ্জন হয়ে উঠেছে আজকের কমেন্ট বক্স। বন্ধুরা, এই সমস্ত রেকর্ড, এই আপনাদের কমেন্টস, আপনাদের এত ভালো ভালো লেখা চিঠি তো আমরা রেকর্ডিং দিই, এই যে কমেন্টসগুলো তার মাঝে চলে যায়, এত সুন্দর সুন্দর যেই জমাটি আড্ডার কমেন্টস, এই কমেন্টসগুলো শুনতে গেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল আইকনটি, হ্যাঁ আমি বলে দিচ্ছি, যারা যারা সাবস্ক্রাইব করেছেন, আজকে দুপুরবেলায় আমি একবার বলেছিলাম গ্রুপে যে সাবস্ক্রাইব করার জন্য, দেখা গেল কেউ সাবস্ক্রাইব যাদের আগে থেকে করা ছিল তারা আবার বেল বাটন প্রেস করেছেন, তাই সাবস্ক্রাইবের বদলে আপনি আনসাবস্ক্রাইব হয়ে গেছেন। বেল বাটনটা যখন নীল রঙের থাকবে তখন জানবেন আপনি সাবস্ক্রাইব করে ফেলেছেন, বেল বাটন যখন সাদা রঙের থাকবে তখন জানবেন আপনি সাবস্ক্রাইব এখনও করেননি। অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। এবং আমাদের আগামী পক্ষের বিষয় নতুন জামা, ইতিমধ্যেই আপনাদের অনেক চিঠি আমাদের দপ্তরে এসে পৌঁছে গিয়েছে। আশা করব আরও অনেক চিঠি আমাদের দপ্তরে চলে আসবে। হ্যাঁ, আমরা যত্ন করে পড়ব আপনাদের নতুন জামা সংক্রান্ত চিঠিগুলি। আজকের অনুষ্ঠানটি শেয়ার করুন,
কেমন লাগছে কমেন্টস করুন, আড্ডা দিন, এবং আজকে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে, কারণ ভুরি ভোজের এই যে মহাভোজের সেরা পত্রকারের নাম ঘোষণা তো আজকেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা চিঠির সাথে সাথে আপনাদের পিনকোড নাম্বার সূচক নাম্বারটি আরেকবার লিখে দেবেন, কারণ যদি আমরা চাইছি সবাই আমাদের সম্মেলনে আসুন। যদি কখনো কেউ আসতে না পারেন, তাদের বইটি যখন আমরা ডাকযোগে পাঠাবো তখন কিন্তু সূচকটির প্রয়োজন হবে। তাই সূচক সংখ্যাটি চিঠির সাথে অবশ্যই সংযুক্ত করবেন। শুনছেন লাইভ পত্রালি অনুষ্ঠান 41তম পর্ব, বিষয় ভুরিভোজ। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা ও অভিক। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। আপনাদের লেখা চিঠিগুলি নিয়ে আমরা একটি বই বের করতে চলেছি। আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দেওয়ালে তার বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। আপনারা 30শে সেপ্টেম্বরের মধ্যে, মাফ করবেন, 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনারা আপনাদের পত্রালিতে পাঠ হওয়া 2টি চিঠি এবং অনুদান আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। আপনাদের লেখাগুলি আমরা এক মলাটে বন্দি করে বের করব একটি পত্র সংকলন। টুনটুনি পাখি লিখছেন, এখন হাঁসের ডিম জোগাড় করতে পারবো কিনা জানি না, তবে চঞ্চল ভাই তুমি এলে মুরগির ডিম অবশ্যই খাওয়াবো। অবশ্যই যাবো দিদি তোমার বাড়ি। চলে যাব অভিকের কাছে পরের চিঠি নিয়ে। এর পরের চিঠিটি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। বন্ধু পত্রালি, দিনটি ছিল মার্চের 12, অর্থাৎ ফাগুনের শেষ সপ্তাহ। কয়েকদিন থেকেই সারা মুরারই জুড়ে সাজো রব। স্বনামধন্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় সস্ত্রীক আসছেন যে। শিম ভাজা আর পোস্ত বড়া তার চাই। অসময়ে এই মফস্বল শহরে শিম পাওয়া বেশ দুষ্কর ব্যাপার। তবুও বহু কষ্টে জোগাড় হলো, রান্নাও হলো। পরম তৃপ্তির সঙ্গে তারা তাদের ভুরিভোজ শেষ করলেন। অবশেষে দিন ও রাতের এই ভুরিভোজ তারা সমাপ্ত করলেন এক প্যাকেট ইনো খেয়ে। সান্ধ্যকালীন বৈঠক শুরু হলো সাহিত্য সভা দিয়ে, যাকে এক কথায় মনের ভুরিভোজও বলা চলে। ফুরফুরে প্রাকৃতিক হাওয়ায় বসে মুরারইবাসী আমরা আমাদের খিদে মিটিয়ে নিলাম তার আলোচনার মাধ্যমে, যা কিন্তু এখনো আমাদের মনের গভীরে রয়ে গেছে। তবে একটা কথাই বলবো, তারই কবিতার ভাষায়, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। নইলে এত বড় একজন সাহিত্যিক কেন কাউকে কিছু না জানিয়ে এক্কেবারে চুপি চুপি না ফেরার দেশে পাড়ি দিলেন? তিনি কথা দিয়েছিলেন আবার আসবেন আমাদের কাছে। তিনিও সে কথা রাখেননি। তবে সবার সব কথা রাখার দায় নিয়ে তুমি ভালো থেকো, খুব ভালো থেকো পত্রালি। চিঠিটি পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু মধুপ সেনগুপ্ত, 21/3 PK রায়চৌধুরী লেন, হাওড়া, সূচক 711103 থেকে। প্রিয় পত্রালি, ছোটবেলায় প্রথম ভাবতাম ভুড়িওয়ালা লোকেরা যখন খাওয়া দাওয়া করেন বা প্রচুর পরিমাণে খাওয়ার পর পেটটা যখন ভুঁড়ির মতন ফুলে ওঠে, তাকেই হয়তো ভুরিভোজ বলে। পরে জানলাম নানা পদের সমারোহে ভালো ভালো খাবার মনের আশ মিটিয়ে খাওয়াকে ভুরিভোজ বলে। ভুরিভোজ করার বা করানোর সুযোগটা সাধারণত কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষেই হয়ে থাকে। এই ভুরিভোজকে সফল করার প্রচেষ্টায় আগে পংক্তি ভোজনের সময় নানা রকম উক্তি কানে আসতো, যেমন কিরে পেট ভরে খেয়েছিস তো, বা
তোর পাতটা খালি কেন? ভোলা, 4 পিস মাংস দে তো। এখানে আর 2 পিস মাছ দিই, আর 2টো রসগোল্লা আপনি অনায়াসে খেতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। ভুরিভোজ করানোর সময় আন্তরিকতা ছিল আতিথেয়তার বহিঃপ্রকাশ। সত্যি কথা বলতে কি, একটা সময় ছিল যখন মানুষ খাইয়ে ও খেয়ে আনন্দ পেত। কায়িক পরিশ্রম বেশি করার ফলে তাদের আহারের পরিমাণও ছিল আজকালকার তুলনায় অনেক বেশি। তখন কিছু কিছু লোকের ভুরিভোজের অকল্পনীয় নমুনা, যা আমরা প্রত্যক্ষ করেছি, বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে তা অবাস্তব বলেই মনে হবে। আজকাল ভুরিভোজ কথাটা একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সুযোগ থাকলেও মানুষজন খুব সচেতনভাবেই এই প্রলোভন এড়িয়ে চলেন। আগে মানুষ খেত শরীরটাকে ঠিক রাখার জন্য, কিন্তু আজকাল পরিমিত আহার করে সুস্থ থাকার জন্য। তাছাড়া আজকাল নানা রকম রোগ ভোগের কারণে মানুষের এটা ওটা ভালো মন্দ খাওয়াটা নিষেধে দাঁড়িয়েছে। এই সময় মানুষের বিশ্বাস ভুরিভোজ মানেই ধীরে ধীরে আত্মহননের নামান্তর। অতএব ভুরিভোজের প্রস্তাব থেকে তারা শতহস্ত দূরে থাকবেন, এটাই তো স্বাভাবিক। চিঠি লিখেছিলেন মধুপ সেনগুপ্ত, 21/3 PK রায়চৌধুরী লেন, হাওড়া, সূচক 711103 থেকে। নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। চিঠি লিখছেন বিশ্বনাথ হাজরা, ইছাপুর, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, ভুরিভোজ হচ্ছে সুস্বাদু খাবার পেট ভরে খেয়ে পরিতৃপ্তির ঢেকুর তোলা। ছোটবেলায় নিমন্ত্রিত হয়ে এই রকম ভুরিভোজে প্রচুর তৃপ্তি পেয়েছি। তখনকার দিনে আয়োজনের চেয়ে আদর আপ্যায়নী ছিল অনেক বেশি, তাতেই তো বেশি ভালো লাগতো, মুগ্ধ হতাম। এইরকম ভুরিভোজে প্রচুর সুখ দুঃখের স্মৃতি আজও অমলিন। লিখতে গেলে একটা সম্পূর্ণ উপন্যাস হয়ে যাবে। এখন আর কোনো ভুরিভোজের অনুষ্ঠানে যায় না। খাবার মুখে তুলতে গেলে ভেসে ওঠে সেই সব মুখ যারা অভুক্ত বা অর্ধভুক্ত হয়ে থাকে। যাই হোক, এই নিয়ে আর কথা বাড়াবো না। যা লিখতে এই চিঠির অবতারণা তাই বলি। সালটা ঠিক মনে নেই। কলেজের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পারিবারিক ব্যবসায় যুক্ত হলাম। অনুশাসনও বন্ধ হলো। বন্ধুরা মিলে ঠিক করলাম এবার শালকিয়া ছাত্রদলের সারা রাত ব্যাপী অনুষ্ঠানে যাব। যথারীতি নির্দিষ্ট দিনে 3 ঘন্টা আগে পৌঁছলাম। 10টায় অনুষ্ঠানের শুরুতে প্রথমে 2-1টা বক্তৃতা, ম্যাজিক, হাস্যকৌতুকের পর একে একে গাইতে লাগলেন মানবেন্দ্র, সন্ধ্যা, আলপনা, রফি, শ্যামল, গীতা দত্ত, মান্না দে, আরও অনেকে। শুনে মন প্রাণ জুড়িয়ে গেল। ভোরবেলায় হেমন্ত মুখার্জি গাইলেন, ভাঙলো মিলন মেলা ভাঙলো। আমি যেন অনন্ত তৃপ্তির মহাসাগরে অবগাহন করে আনন্দ উচ্ছ্বাসে ভেসে গেলাম। এরকম মনের পরিতৃপ্ত ভুরিভোজের উপলব্ধি এই 82 জীবনে আর কখনো পেয়েছি বলে তো মনে হয় না। চিঠি পাঠিয়েছিলেন বিশ্বনাথ হাজরা, ইছাপুর, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচোর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রিয় পত্রালী, ছেলেবেলা থেকে ভুরি ভোজে আসক্তি কম, তাই কোথাও বাড়ির সকলের নিমন্ত্রণ থাকলে বিরক্তি বোধ করি। আমি মাংস খেতে ভালোবাসি না, মিষ্টিও 2-1টা।
তাই গ্রামে কোনো ভুরি ভোজে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে আমার এক বন্ধু তার নিমন্ত্রণ থাকলে আমার পিছু নেয়। এই মাঘী গন্ডার বাজারে বেশিরভাগ ভোজই শটে সার্থং। তাই বন্ধু আমার পাশে বসতে চায় আর বলে রাখে, মাংস মিষ্টি এসব দেওয়ার সময় না বলবি না। বন্ধুত্বের খাতিরে মৌন থেকে ইশারায় বন্ধুকে আমার পাত থেকে মাংস মিষ্টি এসব তুলে নিতে বলি। না, আমার খেতে বেশিক্ষণ লাগে না। তাই ভোজবাড়িতে বসে কিছু লোকের ভোজনের আসক্তি লক্ষ্য করি আর ভাবি, এগুলো যাচ্ছে কোথায়? অতীতে যারা খেতে ভালোবাসতেন, গৃহস্থ তাদের খাইয়ে খুশি হতেন। এখন তার বিপরীত। আমার গ্রামের একজন কৃষি মজুর 3 পোয়া চালের ভাত খেত, তাই তাকে মজুরের কাজে কেউ ডাকত না। একজন তো বাজি রেখে 1 টিন মুড়ি খেয়ে নিয়েছিলেন। আরও এক ভদ্রলোক অনায়াসে 3 কেজি রসগোল্লা খেতে পারতেন আর বলতেন শুধুমাত্র রসই 3 কেজি তিনি খেয়ে ফেলবেন। তবে হ্যাঁ বন্ধু, আমার পছন্দের মেনু পেলে ভুরিভোজ অবশ্যই জমে। এমনই এক ভুরিভোজের ঘটনা বলি। এক বিডিও সাহেব পুত্রের জন্মদিনে ভুরিভোজের নিমন্ত্রণ করেছিলেন। নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি এলাহি আয়োজন। বাজারের সেরা মিষ্টি পরবর্তী চিঠি লিখছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া 711113 থেকে। প্রিয় পত্রালী, তোমার এবারের বিষয় ভুরিভোজ সম্বন্ধে লিখতে বসে আমার মেয়েবেলার অনেক স্মৃতি মনে পড়ছে। আর এই স্মৃতির সম্পর্কে জড়িত মানুষটি হলেন আমার আপন বড় জেঠু। তিনি আজ আমাদের থেকে অনেক দূরের গ্রহে বাস করছেন। পেশায় তিনি সরকারি ছাপাখানায় কর্মরত ছিলেন, কিন্তু নেশায় সুরন্ধনকারী এবং ভোজন রসিক খাঁটি বাঙালি। রবিবার দিন আমার জেঠুমণির বাজার করা প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণ করত। আমার শ্রদ্ধেয় জেঠুমণি ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী, দীর্ঘাকৃতি কৃষ্ণবর্ণের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আমাদের 51বর্তী যৌথ পরিবারে ছোট বড় অনুষ্ঠান বা উৎসব অথবা বাড়ির দাদা দিদিদের বিয়ের দেখাশোনা আশীর্বাদ উপলক্ষে জেঠুমণির দায়িত্ব নিয়ে নিজে হাতে সমস্ত রান্না করতেন। খাসির মাংস, মাছের কালিয়া, ইলিশ কিংবা ভেটকি মাছের পদ, রান্নায় ওর জুড়ি মেলা ভার। সুস্বাদু মিষ্টি, পান্তুয়া, রসগোল্লা পর্যন্ত জেঠুমণি বানানোই দক্ষ ছিলেন। আমাদের চওড়া দালানে পিতল কাঁসার বাসনে 2 সারিতে বড়মা, পিসিমা, কাকিমারা মিলে যত্ন সহকারে পরিবেশন করতেন। জেঠুমণি বাড়িতে অন্নপূর্ণা পুজো উপলক্ষে নিজে হাতে রান্না করে আত্মীয় স্বজন এবং গরিব দুঃখীদের আন্তরিকভাবে খাইয়ে তৃপ্ত হতেন। সাথে সাথে অতিথিগণও তৃপ্তি পেতেন। আজ এই তথ্য প্রযুক্তির যুগে অনলাইন খাবার অর্ডার করে অতিথি আপ্যায়নে কোথাও যেন কিছুর একটা অভাব বোধ করি। আমাকে জেঠুমণি আদর করে বলতেন, তোমার বিয়েতে শ্বশুরবাড়ির লোকেদের এমন ভুরিভোজ করাবো, চিরদিন মনে রাখবে। দুর্ভাগ্য, আমাদের বাড়িতে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে ডাকাতরা জেঠুমণিকে মারধর করে শয্যাশায়ী করে। হাত পা পুড়ে প্যারালাইজড হয়ে যান। তারপর থেকে ক্যাটারার দিয়ে অনুষ্ঠান উৎসবের রান্নার চল হয়। তবে ছোটোখাটো পালা পার্বণে বড়মার রন্ধনশৈলীও কিন্তু অসাধারণ। সেই সব দিনের ভুরিভোজ খাওয়ার সুখ আজ আর পায় না। চিঠি পাঠিয়েছিলেন রূপালী কোলে,
বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া, সূচক 711113 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচোর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। প্রিয় পত্রালী, ছেলেবেলা থেকে ভুরি ভোজে আসক্তি কম, তাই কোথাও বাড়ির সকলের নিমন্ত্রণ থাকলে বিরক্তি বোধ করি। আমি মাংস খেতে ভালোবাসি না, মিষ্টিও দু একটা, তাই গ্রামে কোনো ভুরি ভোজে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে আমার এক বন্ধু তার নিমন্ত্রণ থাকলে আমার পিছু নেয়। এই মাঘী গন্ডার বাজারে বেশিরভাগ ভোজই শটে সার্থং, তাই বন্ধু আমার পাশে বসতে চায় আর বলে রাখে, মাংস মিষ্টি এসব দেওয়ার সময় না বলবি না। বন্ধুত্বের খাতিরে মৌন থেকে ইশারায় বন্ধুকে আমার পাত থেকে মাংস মিষ্টি এসব তুলে নিতে বলি। না, আমার খেতে বেশিক্ষণ লাগে না, তাই ভোজবাড়িতে বসে কিছু লোকের ভোজনের আসক্তি লক্ষ্য করি আর ভাবি, এগুলো যাচ্ছে কোথায়? অতীতে যারা খেতে ভালোবাসতেন, গৃহস্থ তাদের খাইয়ে খুশি হতেন। এখন তার বিপরীত। আমার গ্রামের একজন কৃষি মজুর 3 পোয়া চালের ভাত খেত, তাই তাকে মজুরের কাজে কেউ ডাকত না। একজন তো বাজি রেখে 1 টিন মুড়ি খেয়ে নিয়েছিলেন। আরও এক ভদ্রলোক অনায়াসে 3 কেজি রসগোল্লা খেতে পারতেন আর বলতেন শুধুমাত্র রসই 3 কেজি তিনি খেয়ে ফেলবেন। তবে হ্যাঁ বন্ধু, আমার পছন্দের মেনু পেলে ভুরিভোজ অবশ্যই জমে। এমনই এক ভুরিভোজের ঘটনা বলি। এক বিডিও সাহেব পুত্রের জন্মদিনে ভুরিভোজের নিমন্ত্রণ করেছিলেন। নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি এলাহি আয়োজন। বাজারের সেরা মিষ্টি, বিভিন্ন ধরনের মাছ মাংস, সুস্বাদু রান্না আর এত বেশি আইটেম, পছন্দ মতো যার যতটা ইচ্ছা খাওয়ার ব্যবস্থা করে সকলের রসনা তৃপ্তি ঘটিয়েছেন। সত্যি তৃপ্তি সহকারে ওই ভুরিভোজ সেরে চরম পরিতৃপ্তি লাভ করেছিলাম। বন্ধুরা, আনন্দে ভুরিভোজ সারুন, তবে মাত্রা ছাড়া ভোজন করবেন না। তাতে শুধু আপনার বিপদ নয়, বিপদ বাড়ির সকলের। চিঠি পাঠিয়েছিলেন বিশ্বনাথ বন্ধু, গ্রাম ও ডাকঘর কৈচোর, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713143 থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন অভিনন্দন গোস্বামী, সহকারী শিক্ষক, বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, 2015 সাল রবীন্দ্র জয়ন্তী পালন করা হবে জাজিগ্রাম সর্বোদয় আশ্রম হাই স্কুলে। বীরভূম জেলার রামপুরহাট মহকুমার পাইকর ব্লকের একটি গ্রামের স্কুল জাজিগ্রাম সর্বোদয় আশ্রম হাই স্কুল। ওই গ্রামে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতির সকলের অদম্য আগ্রহে অনুষ্ঠিত হবে রবীন্দ্র জয়ন্তী। একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তার সাথে সাথে ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও আমন্ত্রণ জানিয়ে দেওয়া হবে। কারণ দুপুরের অনুষ্ঠান, অভিভাবক অভিভাবিকা যদি বাড়ির রান্নার কাজে ব্যস্ত থাকেন, তাহলে তাদের অনুষ্ঠান ঠিকভাবে দেখা হবে না। কারণ তাদের ছেলেমেয়েরাও তো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। তাই ছাত্রছাত্রীদের আমন্ত্রণের পাশাপাশি বলে দেয়া হলো বাড়ির লোককেও আসতে বলবে, যে খাওয়া দাওয়া এখানেই হবে। ছাত্রছাত্রী অভিভাবক মিলে প্রায় 2500 জন। মেনু ঠিক হলো: ভাত, মসুর ডাল, আলু পোস্ত, ডিম সেদ্ধ ও আমড়ার চাটনি। গ্রামের যতগুলি ক্লাব আছে প্রত্যেক ক্লাবের সভাপতিদের ডাকা হলো, কারণ তাদের দায়িত্ব থাকবে পরিবেশন করার। খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়েছিল খাওয়া দাওয়া। বিদ্যালয় পরিচালন সমিতির সকল সদস্য, শিক্ষক শিক্ষিকা, ক্লাবের সদস্য প্রত্যেকে সুষ্ঠুভাবে নিজের দায়িত্ব পালন করে ওই বিশাল ভুরিভোজের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল 9টায়।
শেষ হয়েছিল বেলা 1টায়। তারপরই শুরু হয়েছিল ভুরিভোজ। একসাথে এত অভিভাবক, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পরিচালন সমিতির সকলকে এক ছাতার তলায় আনতে পেরে ধন্য হয়েছিলাম জাজিগ্রাম সর্বোদয় আশ্রম উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা। অদৃশ্যভাবে উদ্ভাসিত হয়েছিল জাজিগ্রামের আকাশে, একসাথে চলো, একসাথে বলো, হোক মন একাকার। চিঠিটি পাঠিয়েছিলেন অভিনন্দন গোস্বামী, সহকারী শিক্ষক, বৈদ্যবাটি বনমালী মুখার্জি ইনস্টিটিউশন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় বন্ধুরা, আমাদের এই পক্ষের বিষয় ভুরিভোজ, এই বিষয়ক চিঠি মোট 66খানা চিঠি পড়া শেষ হলো। এতগুলো চিঠির মধ্যে থেকে আমাদের বিচারক মণ্ডলী বেছে নিয়েছিলেন একজন সেরা পত্রকারকে। আমাদের সম্পাদক শ্রী সৌমেন্দ্রনাথ জানা কথা বলেছেন সেরা পত্রকারের সাথে। আমরা শুনে নেব সেই কথা। তার আগে দেখে নিই, সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন ঝর্ণা দত্ত চিঠি একদম অন্যরকম অভিনন্দন। সত্যব্রত দত্তও লিখছেন ঝর্ণা দত্ত চিঠিটি মন ছুঁয়ে গেল। তানজিলাল সিদ্দিকী লিখছেন ভুরিভোজ, আম পাতার ওই ফাঁক ফোঁকরে মেঘের আনাগোনা, বাজছে কানে ঢাকের আওয়াজ, যাচ্ছে যে ঘোষণা, ওই দূরে ওই মাঠের পাড়ে যেথায় তোমার বাস, ওই মাঠেতেই গদ্য লিখি কাব্য করি চাষ। তুমি চষো তোমার জমিন পাঠশালার ওই ঘরে, আমি চষি ভোজের ফর্দ পয়েন্ট ধরে ধরে। তুমি আমি আমরা সবাই খেতে ভালোবাসি, শিবসাগরে দশেরা ছোটা দেখতে জেগেও আসি, শিবসাগরে দশেরা ছোটা দেখতে জেগেও আসি। সত্যব্রত দত্ত লিখছেন খুবই সুন্দর চিঠিটি শ্রী বিশ্বনাথ হাজরা মহাশয়ের। অভিনন্দন গোস্বামীকে অভিনন্দন জানিয়েছেন তানজিলাল সিদ্দিকী এবং পূর্ণিমা সিংহ দিদি। আমাদের আগামী পক্ষের বিষয় নতুন জামা, সামনে পুজো। নতুন জামা মানে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে লিখে ফেলুন 200 শব্দের মধ্যে আপনার মনের কথা হাত খুলে। অবশ্যই শব্দ শৃঙ্খলার কথাটা মাথায় রাখবেন এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চিঠির সাথে সংযুক্ত করবেন। আমরা যে পত্র সংকলনের কাজ শুরু করেছি, যদি আপনারা আপনাদের লেখা পত্র সংকলনে দিতে চান তাহলে 30শে সেপ্টেম্বরের মধ্যে পাঠিয়ে দিন আপনার লেখা এবং অনুদান আমাদের গ্রুপে দেওয়া নির্দিষ্ট ঠিকানায়। শুনে নেব এই পক্ষের সেরা পত্রকারের নাম। হ্যাঁ, এখন সেই মহেন্দ্র খন। জেনে নিই এই পক্ষের সেরা পত্রকার কে। একটু রসিয়েই বলি, কে খেতে বেশি ভালোবাসেন এবং খাওয়াতে বেশি আমরা জানি সবাই খেতে এবং খাওয়াতে ভালোবাসেন, কিন্তু একজনকেই তো বেছে নিতে হবে। তা শুনে নেব তার নাম। এই পক্ষে ভুরিভোজ বিষয়ে যা লেখা সেরা মনোনীত হয়েছে, তিনি সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার দক্ষিণেশ্বর থেকে আমাদের চিঠি পাঠিয়েছিলেন। বিষয় ছিল ভুরিভোজ। তো সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে আমরা সামনাসামনি পেয়ে গেছি। সব্যসাচী যেমন আমাদের মানে আমার কাছে যেমন খুব স্নেহের বা একেবারে একটা পরিচিত মুখ পত্র সাহিত্যের আসরে, তুমি আমির মধ্যে আমরা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করবো আমার মনে হচ্ছে। তাই সব্যসাচী তোমাকে তুমি নাকি আপনি দিয়ে
অবশ্যই যেভাবে আমাকে চিনেন জানেন এভাবেই কথা বলুন, সেটাই ভালো লাগবে। তাই আমরা সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে পেয়ে গেছি আমাদের মধ্যে। আমরা এই আসর থেকে তাকে স্বাগত জানাই। নমস্কার সব্যসাচী। আপনাদের আমি ধন্যবাদ জানাই। পথচালীর সমস্ত যারা রয়েছেন পথচালীর সঙ্গে, যারা পড়েন, যারা শোনেন, যারা ব্যবস্থা করেন, প্রত্যেককে আমার ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানালাম। প্রথম অবধারিত প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে, দেখো, নিজের ভাবনা চিন্তা, কাজে কর্মে বা লেখাজোখা বা তথ্য সন্নিবেশে তুমি তোমার জায়গায় বলো, ভূমিকায় বলো, বা তুমি আমাদের মধ্যে সেরা। মানে তোমাকে চিঠির বাইরে রাখলাম, পত্র সাহিত্যের বড় বড় আসরেও তুমি নিজেকে প্রমাণ করেছো। সদ্য হামাগুড়ি দেওয়া একটি পত্র সাহিত্যের সংস্থা রেডিও জংশন তোমার সামনেই জন্মালো বলতে গেলে। তাদের বিবেচনা তোমার বারের লেখা এরা মনোনীত হয়। কেমন লাগছে, কি কি প্রতিক্রিয়া? আসলে কি, যে শিশুটিকে ভূমিষ্ঠ হতে দেখেছি, সেই শিশুটি যখন নিজে হাত বাড়িয়ে কোলে চলে আসে, এর থেকে তো আনন্দের কিছু হয় না। তো আমার কাছে রেডিও জংশনও তাই এবং পথচালীও তাই। 6 মাসের থেকে একটু বেশি বয়সের একটা শিশু, সে নিজে যখন আমাকে আলিঙ্গন করছে, আমার কোলে এসে আমাকে আদর করছে, তাতে যে অনুভূতিটা ঠিক একই রকম, এই আসলে সেরা হওয়ার অনুভূতিটাও আমার সেরকমই। তুমি সাহিত্য বলো, গান বলো, এই তো সব গুলেই খেয়েছো আমাদের। তোমার যা পরিচয় আমরা পাচ্ছি আমাদের পত্র সাহিত্যের আসলে, তুমি পড়াশোনাও যেমন ভুরি ভুরি করলে, ভুরি ভুরি তথ্য বিশ্লেষণও করলে, এইসব তোমার ঝুড়িতে থাকলেও তার সঠিক আত্মীকরণও করেছো তুমি। তবে এই ভুরি ভোজে তাতেও তুমি সেরা। এই চিঠিটি নিয়ে কি বলবে? আসলে আমি যে স্কুলে পড়েছি, আমি নিজে খুব মানে সেজন্য কৃতজ্ঞ আমার বাবা মার কাছে, যে তারা আমাকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করেছিলেন এবং সেই স্কুলের ক্লাস 1 থেকে মাধ্যমিক পর্যন্ত যে বছর পড়েছি, তাতে প্রত্যেকটা ঘটনা আমার জীবনের সঙ্গে আমার স্কুল ওতপ্রোতভাবে যুক্ত। এবং যখন স্কুল থেকে বেরিয়ে আসি, তখন আমাদের সারা বছরের যে কর্মকাণ্ড আপনারা জানেন, যে রামকৃষ্ণ মিশনের বহু রকমের সেবামূলক কাজ হয়, তার সঙ্গেও জড়িয়েছিলাম, এখনো আছি। এবং সেই সব অভিজ্ঞতাগুলোই আমার খুব লিখতে ভালো লাগে, সবার সঙ্গে ভাগ করতে ভালো লাগে। এই ভুরিভোজ নিয়ে যখন চিঠিটা, যখন বিষয়টা শুনলাম, তখন আমার মনে হলো যে আমরা তো ভুরিভোজের মধ্যে সবসময় থাকি, বেশি কম সবাই পেট ভরে খাই, কেউ একটু নানান রকম আড়ম্বরে খায়, কেউ সাধারণভাবে খায়। কিন্তু এই যে ভুরিভোজের ওই মানুষগুলোর যে উন্মাদনা দেখেছিলাম, সেই মানে যেখানে একদম সবাই ঠিক মতো সাহায্য পাচ্ছেন না, জল জমেছে, জলমগ্ন অঞ্চলে ত্রাণ নিয়ে গেছি, সেই অঞ্চলের মানুষগুলোর ওই উন্মাদনা দেখে আমার বড় ভালো লেগেছিল। আমি ধন্য হয়েছিলাম তাদের সেদিনকে ওখানে আয়োজনের সামিল হতে, সেই অভিজ্ঞতাটুকুই লিখেছি। না, আমার একটা কথা সেখানে ভালো লেগেছে, ওদের ভুরিভোজ দেখে তোমার নিজের মনে হলো যেন ভুরিভোজ হয়ে গেল। খেলে তো ওরা খিচুড়ি, খেলো খিচুড়ি আর লাবড়া আর একটু বোঁদে, কিন্তু তাদের ভুরিভোজ দেখে তোমার যেন পরোক্ষে ভুরিভোজ হয়ে গেল। এই ভাবনাটা, এই অনুভব, হ্যাঁ, এই অনুভবটা আমাদের ভালো লেগেছে। আচ্ছা দেখো, নিয়মিত পত্রলেখক যারা, তারা চিঠি লেখার ব্যাকরণ মেনেই তো লেখেন। যেমন ধরো, প্রথমে আমরা বিষয় শিরোনাম, তারপর লেখকের নাম, ঠিকানা, ফোন নাম্বার, তারপর বিষয়ে ঢোকা, এটাই তো ব্যাকরণ পত্রের, তাই না? যেটা অবশ্যই মানেন অনেকে, বা তুমি একজন বিশিষ্ট পত্র লেখক বা অনেকদিন ধরে চিঠি লিখতে লিখতে তুমি সবার জন্য কি বার্তা দেবে এই ব্যাকরণের ব্যাপারটা? আমার মনে হচ্ছে যে আমি যখন লিখছি সেটা তো আমার লেখা, কিন্তু সেই লেখাটা যখন আমি সবার সামনে উপস্থিত করছি, আমি সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে একটু সুন্দর করে যদি উপস্থাপনটা করতে পারি, তো তাতে সবার খুব ভালো লাগে। তো আমার মনে হচ্ছে এই পত্র সাহিত্যের আসলে পত্র পাঠানোর এই উপস্থাপনাটাও কিন্তু বিশেষ, আমরা যদি সেইভাবে নিয়মগুলো মেনে যাই তাহলে খুব ভালো হয়। প্রথমে আমার নাম, তারপরে বিষয়, তারপরে আমার পুরো ঠিকানা, আমার চলভাস বা আমার যে মানে যোগাযোগের নম্বর আছে সেটি,
এবং আমি যেটা সবসময় মেনে চলি যে লেখাটা হয়ে যাবার পরেও যদি আমরা সেটা একবার লিখে দিই, তাহলে যারা সেটিকে আমাদের সামনে উপস্থাপন করছেন তাদের পক্ষে খুব সুবিধে হয়। তাদের আর ওই উপরে আবার দেখতে হয় না যে কোন ঠিকানাটা, নামটা মনে থাকে, ঠিকানাটা মনে থাকে না। সেক্ষেত্রে যদি আমরা একদম মানে শুরুতে এবং শেষে এটি দিয়ে দিই, কারণ সবাই তো খুব অনেকটা সময় নিয়ে তারা মানে আমাদের সঙ্গে সহযোগিতা করে এগুলো পড়েন, সুতরাং আমরা এমন ভাবে মানে চিঠিটা লিখবো। এবং শব্দ সংখ্যা, দেখুন শব্দ সংখ্যাটা সেই ছুটলে কথা থামায় কে, সেই যখন কলমের টকায় শব্দ আসে না, থামানোটা খুব মুশকিল, এটা আমি খুব ফিল করি। ওই জন্য শব্দ সংখ্যাটা প্রথম দিকে আমি ভীষণ শব্দ সংখ্যা বেশি করে ফেলতাম, মানে একদম বাঁধন থাকতো না। কিন্তু এখন যেন মনে হচ্ছে যে আমি যদি শব্দ সংখ্যাটা একটু সীমাবদ্ধ রাখি, তাহলে অন্তত সম্পাদকদের একটু সুবিধা হয়। কারণ কোন শব্দ রাখবেন, কোন অনুভূতি রাখবেন, সেটা তো তিনি যদি একটুখানি কিছু অন্যরকম করে ফেলেন, যিনি চিঠি লিখছেন তিনি মনে করবেন যে আমার একদম চিঠিটাকে তিনি সর্বনাশ করে দিলেন। সুতরাং সেটা যদি একটু উভয়ত হয়, তাহলে মনে হয় পত্রালিটা সত্যিই মানে পত্র পুষ্পে তার আসলে শোভিত হয়ে উঠবে আর কি। ঠিক বলেছো, একদম। তোমার তো পেশায় চাকরি, নেশায় শৈশিকার। তুমি লেখার প্রেরণা কোত্থেকে পাও? এইসব প্রথিতযশা লেখকদের সান্নিধ্যে যাওয়া থেকে? না, সেটা নয়। কারণ আমাদের ছোটবেলাতে আমার ওই যে বললাম আমাদের রামকৃষ্ণ মিশনে ক্লাস 1 থেকেই খুব ক্রিয়েটিভ রাইটিং এর উপর জোর দেওয়া হতো। তারা সারা বছর নানান রকম বিষয় দিতেন যেগুলোতে আমাদের লিখতে বলা হতো। পরবর্তীকালে আমার মা মানে শিক্ষিকা ছিলেন, তিনি আমাকে বিভিন্ন বিষয় দিতেন। আমার মনে আছে আমি যখন হীরক রাজার দেশে সিনেমাটা দেখি, তখন আমাকে মা বলবেন যে সিনেমাটা কিরকম দেখলে এসে লেখো। পরবর্তীকালে যখন কোনো নাটক দেখেছি, মা বলছে কি নাটক দেখলে এসে লেখো। বেড়াতে গেছি, আমাদের সঙ্গে একটা ছোট খাতা থাকতো, ওই বেড়াতে আমার সেটা লিখতাম সারাদিন। এরকম করে করে ক্রিয়েটিভ রাইটিং এর ব্যাপারটা ভেতরে এসে গেছে। আর ক্লাস 8 থেকে আমরা স্কুলে একটা ওয়াল ম্যাগাজিন চালিয়ে মানে শুরু করেছিলাম আমাদের ক্লাস থেকে, এবং সেটাই হচ্ছে আমাদের স্কুলের প্রথম ওয়াল ম্যাগাজিন। তখনও লেখালেখি। আর তার পরবর্তীকালে আমি যখন কলেজে পড়ে লিটিল ম্যাগাজিন করা, পরবর্তীকালে রেডিও, আমি যে বলবো বিভিন্ন পত্রচারী, বিশেষ করে প্রাত্যহিকী, এফএমের বিভিন্ন অনুষ্ঠান, মৈত্রীর বিভিন্ন অনুষ্ঠান, এইসবে চিঠি লিখে হাত পাকিয়েছি। আচ্ছা দেখো, যদি আমরা পত্রালিশ প্রতি তোমার কোনো সাজেশন বা প্রস্তাব যদি মনে হয় যে হ্যাঁ এইভাবে করলে বা এইভাবে এগোলে আরো সমৃদ্ধ হবে আসরটি, এই ব্যাপারে তোমার যদি দু এক কথা শুনি। আমার মনে হয় পত্রালি যেরকম বিষয় নির্বাচন হচ্ছে সেখানে আমার কিছু বলার নেই, কিন্তু সময়ের সঙ্গে একটু সামঞ্জস্য রেখে যদি কিছু কিছু বিষয়কে আনা যায়, যেমন পত্রালি এর আগে করেওছে বৃষ্টির সময় বৃষ্টি বিষয়ক, বা গরমের সময় গরম বিষয়ক, ভোটের কথা মানে আর কি ভোটের সময় একটু অন্যরকম আবহাওয়া ছিল, সামনে পুজো আসছে, দীপাবলি আসছে, বড়দিন আসছে, যদি এই সব সময় একটুখানি সাম্প্রতিক বিষয়গুলো উঠে আসে, মানে সময়ের সঙ্গে তাল মিলিয়ে খুব ভালো হয়। আর আমি যেটা বলবো পত্র লেখকদের প্রতি, আমি যেহেতু এটা প্রথম থেকে শুনছি, অনেক সময় অনেক পত্র লেখক লেখিকা গান বা কবিতার উদ্ধৃতি দেন, রেফারেন্স দেন, কিন্তু সেখানে কিছু কিছু না ভুল থেকে যায়, এবং সবসময় আমাদেরও ভালো লাগে না সেগুলোকে সংশোধন করা, তাতে অনেকে ক্ষুণ্ণ হতে পারেন। আমরা যখন কোনো কবিতা, গান বা কোনো সাহিত্যের রেফারেন্স দিচ্ছি, আমরা যদি সেটা সম্বন্ধে একদম মানে সেটাই একদম ঠিক মনে করে নিয়ে দিই, একটু দেখে নিলাম, একটু জেনে নিলাম, শুনে নিলাম, আমার মনে হয় জিনিসটা আরো ভালো হয়। আর যারা লেখা আমাদেরকে উপস্থাপন করছেন, তাদের আপাতত কোনো উপস্থাপনা নিয়ে বলার আমার কিছু নেই, কারণ প্রথম দিকে যে কিছু কিছু সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে অনেকেই কাটিয়ে উঠছে, নতুন অনেক গলা আসছে, আস্তে আস্তে নিশ্চয়ই মানে আরো ভালো হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বাহ, যেটা আমরা বারবারই বলি, ডোন্ট ট্রাস্ট ইউর মেমোরি, মানে স্মৃতিশক্তিকে সবসময় ভরসা করা উচিত নয়। আমি এখনো দেখিনি, কিছু সন্দেহ হলে আমি দেখিনি, এখনো দেখিনি, সবসময় দেখি। আমিও সবসময় দেখি, এবং এডিট করার সময় আমি সঠিক মনে হলেও আমি আরেকবার বই দেখি কি গুগল দেখি, কিছু দেখে জিনিসটা সন্তুষ্ট না হলে আমি ছাড়ি না। তো এটা আমাদের লেখকদের প্রতিও এটা অনুরোধ থাকবে, আপনারা যে কোনো উদ্ধৃতি দিন, দেখে নিন, পুস্তক দেখে নিন বা রেফারেন্স বইটা দেখে নিন, কারণ অনেক সময় ভুল হয়ে যায়, আমাদের চোখ এড়িয়ে যেতে পারে, তো সে কারণে ভুল তথ্য যাওয়া ঠিক না। হ্যাঁ, চিঠিটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য
তোমার এই কথাগুলো নিশ্চয়ই পত্র লেখকরা শুনবেন, বুঝবেন। এটা তারা আমাদের- তারা যথেষ্ট সচেতন, তারাও হ্যাঁ। বহুদিন ধরে লিখছেন। আমার অত্যন্ত প্রণম্য শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ তারা, নিশ্চয়ই তারা সেগুলো দেখবেন। পত্রালির স্বার্থে তোমার এই সাজেশন গুলো আমরা প্রত্যেকের কাছেই বলবো যে এগুলো সবাই প্রণিধানযোগ্য ভেবেই এগিয়ে চলুন, এইভাবেই পত্রালিকে সমৃদ্ধ করতে। আমরা ব্যক্তিগতভাবে সমৃদ্ধ কাউকে করছি না, এটা আসরকে সমৃদ্ধ করছি। নতুন পত্র সাহিত্যের নতুন পত্র সাহিত্যের আসরটিকে সমৃদ্ধ করলে এখান থেকে আমরা নতুন লেখক তুলে আনছি, নতুন লেখক আমাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে। তো আমরা নিশ্চয়ই সমৃদ্ধি কামনা করবো রেডিও জংশন বা পত্রালির। আরো ভালো হবে, সে আস্তে আস্তে আরো নিজেকে মিলে ধরবে সবার কাছে, নিশ্চয়ই। তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই আপনাদের ধন্যবাদ, কথাগুলো শোনার জন্য। আপনারা আমাকে নির্বাচন করেছেন, ধন্যবাদ। না না, যোগ্য তোমার উদ্বর্তন তো আছেই। তোমার তো চিঠি আরো আগেও সেরা হওয়ার মতো চিঠি ছিল, তবে এই সঙ্গে সঙ্গে আমরা যে এটা খুব প্রথম থেকে মনে হতো যে আমার নিজের 2-3টে লিখে মনে হয়েছে এটাও নয় এটাও নয় মনে হতো, কিন্তু তারপরে মনে হতো এই যে সবার মধ্যে আমার চিঠিটা পড়া হচ্ছে, এটাও তো কম পাওয়া নয়। একদম সেটা একদম। ভেবে হ্যাঁ, আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন আসরে লিখে প্রশংসিত বলো, স্বীকৃত বলো, সব আছে, কিন্তু এইখানে যদি আমাদের পড়াটা হয় বা সেটা দিকে আরো কেউ উদ্বুদ্ধ হয়, এটাই আমাদের কাছে বড় পাওয়া। অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সাক্ষাৎকার আপনাদের। শেষ করি। এরা চোখ রাঙাবে আমাদের আবার, ওরা অনেক সময় নিয়ে নিয়েছে কাকু। না না, ঠিক আছে, ভালো থেকো। সে কথা থামাইছি, আমার মানে বকবক করতে খুব ভালো লাগে, তো ওই জন্য আমি কথা বলে দিলাম। না না, ঠিক আছে, কথা বলতে কথা শুনতেও ভালো লাগে। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আপনাদের, এবার- সবাই ভালো থাকুন। শুভ এবার শারদীয়া। তোমার চিঠিটা এবার শোনাবো আমরা শ্রোতাদের। তাহলে শুভরাত্রি তোমাকে জানাই। শুভরাত্রি, শুভরাত্রি, আজকে শুভরাত্রি। হুম। এবার আমরা এই পক্ষের সেরা চিঠি ভুরিভোজ বিষয়ে শুনে নেব। চিঠিটি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 7000035 থেকে। 2000 সাল। সে বছর দুর্গাপূজার আগেই ভয়াবহ বন্যা। আমাদের এখানে একটি বেশ বড় জনপদ সম্পূর্ণ জলমগ্ন। প্রথম দিন 6 যাওয়াই গেল না। 7 দিনের মাথায় আমরা বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের কজন প্রাক্তন ছাত্র, শিক্ষক শ্রী সন্তোষ কুমার ঘোষের নেতৃত্বে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছতে চললাম। সেই এলাকায় আগেই একটি স্কুলে বানভাসী প্রায় 300 জন মানুষ আশ্রয় নিয়েছেন। সকাল 8টা নাগাদ পৌঁছে স্থানীয় 2 জন পুরপিতার উদ্যোগে সেখানে শুরু হলো রান্নার আয়োজন। অতজন প্রায় অভুক্ত লোককে পাত পেড়ে বসিয়ে খাওয়ানো হবে। অর্ধাহারে বা অনাহারে থেকে তারা ক্লান্ত, অসুস্থ। এবার তারা পেট ভরে গরম খাবার খাবে। ওদের খাওয়াতে পারবো ভেবেই শিহরিত। সেদিন আয়োজন ছিল সামান্য: খিচুড়ি, আলুর দম, লাবড়া, টমেটোর চাটনি আর বোঁদে। যখন তরিতরকারি কোটা হচ্ছে বা কড়াইতে চাল ডাল ফুটছে, দেখলাম মানুষগুলির মুখে চাপা উত্তেজনা। বেশ কদিন ভালো করে না খেতে পাওয়ার পর গরম খিচুড়ি খাওয়ার আকুতি। একবারে 70-80 জনকে খাওয়ানো হলো। সবাই আগে খেতে চান। শালপাতার থালায় ধোঁয়া ওঠা খিচুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ ফুঁ দিয়ে ঠান্ডা করছেন, আবার কেউ গরমটাই মুখে পুরছেন। শিশুদের সমাধা করে আনন্দিতও হয়েছি। কিন্তু সেদিন সেই জলমগ্ন অঞ্চলের মানুষজন যখন পেট ভরে খেয়ে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির নামে সম্মিলিত জয়ধ্বনি দিচ্ছিলেন, তখন তাদের সেই ভুরিভোজের তৃপ্তি যেন আমার ভুরিভোজ মনে হলো। সশরীরে অংশ নিয়ে সেদিনের নারায়ণ সেবার জন্য নিজেকে ধন্য মনে হয়েছিল। চিঠিটি পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়,
আলমবাজার, কলকাতা 700035 থেকে। এ যেন মধুর এনো সমাপয়ের। সেই পর্বের প্রথম দিন থেকে যে বলছিল খাবো খাবো খাবো, আজ তার বাড়ির দরজা খুলে রাখতে হবে, আমরা তার বাড়িতে খেতে যাব যাব যাব। আমাদের সেরা পত্রকার সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে হার্দিক অভিনন্দন। রেডিও জংশন আপনার সাহিত্য সমৃদ্ধি কামনা করে। টুনটুনি পাখি লিখছেন, সেরা পত্রকার সব্যসাচী দাকে অভিনন্দন ও শুভেচ্ছা। সত্যব্রত দত্ত লিখছেন, অনেক অনেক অভিনন্দন সব্যসাচী। কাশীনাথ মণ্ডল লিখছেন, অভিনন্দন সব্যসাচী মহাশয়কে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সেরা পত্রকারের জন্য এক আকাশ শ্রদ্ধা ও শুভেচ্ছা। ধন্যবাদ সব্যসাচীদা, ধন্যবাদ সৌমেন্দ্রনাথ জানাবাবু। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, অভিনন্দন সব্যসাচীকে। পূর্ণিমা সামন্ত লিখছেন, ধন্যবাদ সব্যসাচীবাবু। শিখা দাস লিখছেন, সব্যসাচীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পূর্ণিমা সিংহ লিখছেন, অভিনন্দন এবং অভিনন্দন সব্যসাচী মহাশয়কে। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, শুভরাত্রি। কমল ঘোষ লিখছেন, অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সব্যসাচী দাকে। করবি হাজরা দিদি লিখছেন, অনেক 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 অভিনন্দন তোমাকে, খুব ভালো লাগছে, ভালো থেকো, ভালোবাসা নিও। বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের পত্রালির 41তম পর্ব। রীতা চ্যাটার্জি লিখেছেন, সব্যসাচীবাবুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সময় ঘড়ি জানান দিচ্ছে সময় শেষ। হ্যাঁ, সব্যসাচীদাকে শ্রদ্ধা এবং শুভেচ্ছার আরও বার্তা আমাদের স্ক্রিনে ভাসতে থাকুক, জমতে থাকুক আমাদের কমেন্টস বক্স। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবেন বন্ধু আমাদের। এইভাবেই শুনছিলেন পত্রালির 41তম পর্ব, বিষয় ছিল ভুরিভোজ। সময় ঘড়ি জানান দিচ্ছে সময় শেষ। প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে মোরে আরও 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 দাও প্রাণ। সবাই খুশিতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশ্বিনের ঘ্রাণ উপভোগ করুন। দেখা হবে আবার আগামী সপ্তাহে নতুন বিষয়ক চিঠি, নতুন জামা বিষয়ক চিঠির আপনাদের মনের কথা, মনের লেখা নিয়ে আমরা হাজির হয়ে যাব আগামী সপ্তাহে ঠিক রাত্রি 9টার সময়। আজকের মতন শুভরাত্রি। সবাই খুব 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 ভালো থাকবেন। নমস্কার।